আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অষ্টম শ্রেণীর একাডেমিক প্রোগ্রাম 2025 এর ইংলিশ ক্লাসে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের লেকচার 3 এবং 4 নাম্বার উপরে ক্লাস হবে। তো তোমরা হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা টিচার ইনবক্সে একটু লিখে জানাই। সবাই একটু লিখে জানাই যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সাউন্ড এবং হচ্ছে স্ক্রিন লাউড এন্ড ক্লিয়ার কিনা। ওকে ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। ওকে, যদি কোনো কারণে মনে করো যে তোমার প্রবলেম হচ্ছে অথবা হচ্ছে তোমার স্ক্রিন ঝাপসা দেখা যাচ্ছে, তুমি হচ্ছে তোমার একটু নেট কানেকশনটা দেখে নিও। আর হচ্ছে পাশাপাশি একবার লিভ নিয়ে আবার জয়েন করে দেখতে পারো যে সব ঠিকঠাক হয় কিনা। তো অনেক ক্ষেত্রে নেটের কারণেও তোমার দিক থেকে প্রবলেম হইতে পারে। আর আমাদের দিক থেকে হচ্ছে তোমাদের প্রত্যেকটি ক্লাসই হচ্ছে কয়েকটা ডিভাইস থেকেই আহ, ইয়ে করা হয়, হ্যাঁ, এগুলো অবজার্ভ করা হয়। যদি কোনো প্রবলেম হয় আমরাই তোমাদের আগে ধরে ফেলতে পারি যে প্রবলেম হচ্ছে। তো তোমাদের ইন থেকে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা একটু চেক করে দেখে নিও যে তোমার হচ্ছে নেট কানেকশনে একটু প্রবলেম আছে কিনা, অথবা লিভ নিয়ে আবার একটু জয়েন করে দেখো যে ঠিক হয় কিনা। আর প্রবলেম হলে সবারই একসাথে হবে। আর যে কয়েকজনের হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরই প্রবলেম হবে আর কি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। একজন বলছে, স্যার আই ক্যান সি ইউ। হ্যাঁ, আমি হচ্ছে এখনো ক্যামেরার সামনে যাইনি আর যাব না। আমাদের যে রায়হান ভাইয়া আছেন উনি হচ্ছে তোমাদের এখন ক্লাসটা শুরু করবেন। আমরা হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি, তোমরা ভাইকে দেখতে পাবা। ওকে। আর তোমরা সবাই একটা আমাদেরকে জানাও পরীক্ষাগুলো দিচ্ছ কিনা, ডেইলি লাইভ এক্সাম গুলো যে হচ্ছে এগুলাকে সবাই দিচ্ছ, এটা একটু জানাও। হ্যাঁ, সবাই লিখতেছো জি স্যার, জি স্যার, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে। আর পরীক্ষাগুলো যাতে তুমি মানে পরীক্ষা দেওয়ার পর মনে করো 10টা এমসিকিউ থাকে ডেইলি এক্সাম গুলাতে। তো 10টা এমসিকিউ তোমার ঠিকঠাক হয়েছে কিনা, অথবা যেটা ভুল হয়েছে ওই ভুলের তো সলিউশনের সাথে সাথে দিয়ে দেয়, তো ওইটা তুমি আবার রিকভারি করে ফেলবা আর কি পরে। ঠিক আছে। আর যারা দিচ্ছ না তোমরা হচ্ছে প্র্যাকটিস এক্সামে গিয়ে আবার এক্সামগুলো দিয়ে দিবা। ঠিক আছে, প্র্যাকটিস এক্সামে গিয়ে প্রিভিয়াস যে এক্সামগুলো হয়েছে ওইটা অ্যাটেন্ড করতে পারবা। ওকে, বারবার প্র্যাকটিস করতে পারবা। ওকে, আমরা হচ্ছে আর কথা না বলে ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো আমাকে একটু জানাও। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইনবক্সে তোমরা ইতোমধ্যে অনেকে সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ। আচ্ছা, ইতোমধ্যে তো শাকিল ভাইয়া তোমাদের কাছ থেকে কনফার্মেশন নিয়েছেন যে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, সো আমি ওইদিকে যাচ্ছি না। এখন আমাকে অনেকে সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো আমাকে একটু জানাও। আমি সবাইকে দেখতে পাচ্ছি, এটা আমাদের সেকেন্ড ক্লাস, এভাবে আমাদের ক্লাস চলতেই থাকবে। মাহতাবকে দেখতে পাচ্ছি, শোভন, আসওয়াদ, তাসিন, আতিকা, স্নেহা, এরপর হচ্ছে এনেজাদকে দেখতে পাচ্ছি, তারপরে হচ্ছে রাফি, বর্ষান, রামিসা, অসীম, অশ্মি কুন্ডু, সুলাইমান, রাদিয়া, সবাইকে দেখতে পাচ্ছি। অনেক অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আচ্ছা, তো পরীক্ষার বিষয়ে তো ভাইয়াই তোমাদের কাছে অনেক কিছু শুনেছে, আমি জাস্ট একটু শুনতে চাই যে আমরা ক্লাসে আসলে যেভাবে পড়ছিলাম ওইভাবে কোশ্চেনটা এসেছে কিনা, বা হচ্ছে প্রশ্ন কি এমন মনে হয়েছে যে ক্লাসে একরকম পড়ছে কিন্তু পরীক্ষায় অন্যরকম প্রশ্ন আসছে, অর্থাৎ প্রশ্নের মান কেমন ছিল সেটা যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তাহলে হচ্ছে তোমরা একটু বলো তো প্রশ্নের মান কেমন ছিল, তোমরা কি পারছো ঠিকঠাক, প্রশ্ন কি কঠিন হয়ে গেছে নাকি ঠিকঠাকই আছে, ক্লাসে যা কি পড়াইছিলাম তার মধ্যে ছিল। আচ্ছা, ইয়েস নো একটা পোল যাচ্ছে, যদি ক্লাসের যা পড়াইছি তার মধ্যে থাকে তাহলে ইয়েস ক্লিক করবা, আদারওয়াইজ নো। আমি একটু পরিসংখ্যানটা দেখতে চাই। ওকে, রেডি আমরা? সবাই পোলটা অ্যান্সার দাও যে ক্লাসে যা ছিল, মানে যা পড়িয়েছিলাম তার মধ্যে সব ছিল কিনা।
ওকে, শুনে খুব ভালো লাগলো। এবং আমি দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 90% তোমরা এগ্রি করেছো যে ক্লাসে যা ছিল তার মধ্য থেকে প্রশ্ন এসেছে। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাদেরকে নিশ্চিত করতে পারি ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা ক্লাসে যা পড়বো, তোমরা যদি ক্লাসে অ্যাটেন্টিভ হও, ইনশাআল্লাহ ডেইলি, উইকলি, মান্থলি, এভরি পরীক্ষায় তুমি হচ্ছে খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। আমরা ক্লাসে যেটাই পড়বো, ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে ইনশাআল্লাহ পরীক্ষায় সেটা আসবে, নো প্রবলেম। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করে দিই। আমরা ক্লাস হচ্ছে শুরু করে দিই। আচ্ছা, আজকে আমরা কি পড়বো তোমাদের কি মনে হচ্ছে বলো তো? আজকে আমরা কি পড়বো? আচ্ছা, 1 মিনিট। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তো বলো তো আজকে আসলে আমরা কোনটা পড়বো? তোমরা কোনটা পড়বা সেটা জানানোর আগে তোমাদেরকে একটা পিকচার দেখাই। প্রথমে তো সিলেবাস সম্পর্কে একটু বলে নিই। সিলেবাস হচ্ছে আমাদের, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, সিলেবাস হচ্ছে ইউনিট 1 লেসন 2। অর্থাৎ আমরা হচ্ছে গতকালকে বলতে হচ্ছে গত ক্লাসে আমরা যেটা করছিলাম লেসন 1 পড়ছিলাম, আজকে হচ্ছে আমরা লেসন 2 পড়বো। তো লেসন 2 আসলে কি সম্পর্কে সেটা জানার আগে তোমাদেরকে আমি এই পিকচারটা দেখতে চাই। তোমরা কি সবাই এই পিকচারটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো। পিকচারটা কি সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ? এবং এটা কি এমন পিকচার যেটা তুমি জীবনে প্রথম দেখছো, নাকি জীবনে আরো অনেকবার দেখেছো অনেকবার? আচ্ছা, ভেরি গুড। তোমরা তো আসলে অনেক কিছুই দেখছো। ওকে, এখন আমাকে বলো দেখি এই জিনিসটা কি। এই জিনিসটা কি লিখে দাও, টিচার ইনবক্সে আমাকে লিখে দাও যে এই জিনিসটা কি। অনেকে অনেক রকম বলবে, বাট এক্সাক্ট শুনতে যাচ্ছে। এবং তোমাদেরকে একটা ক্লু দিই, ক্লুটা হচ্ছে এই জিনিসটার সাথে কিন্তু আজকে আমরা যে টেক্সটটা পড়বো তার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে। ইভেন বলতে পারো এই জিনিসটা সম্পর্কেই আজকে আমরা টেক্সটটা পড়বো। ওকে, সবাই মোটামুটি একটা জিনিসের নাম বলছে, তার প্রথম অক্ষর এন এবং পরের অক্ষরটা হচ্ছে, মানে দুইটা শব্দ, একটার প্রথম অক্ষর এন এবং পরেরটা হলো কে। কেউ তো কারোর মেসেজ দেখতে পাচ্ছ না, আমি সবার মেসেজ দেখতে পাচ্ছি। সবাইকে একটা ক্লু দিয়ে দিলাম, এন কে, তাই না? তাহলে মনে হয় ইতিমধ্যে তোমরা সবাই বুঝে গেছো মোটামুটি এই জিনিসটা কি। সবাই মোটামুটি এটাই লিখছে, এন কে, তাই তো? আচ্ছা, এন কে মানে হচ্ছে নকশি কাঁথা। তো আমরা বলতে পারি যে এটা এমন একটা কাঁথা যেহেতু এর উপরে সুন্দর সুন্দর নকশা করা আমরা দেখতে পাচ্ছি, ফুলের নকশা করা, এবং এটা হচ্ছে হাতের কাজ। তো মোটামুটি এটাকে তাহলে কিন্তু আমরা নকশি কাঁথা বলতেই পারি। এখন আমাকে বলো তো, এটা তো ছবিতে দেখলা, তোমরা কি সরাসরি কখনো নকশি কাঁথা দেখেছো? সরাসরি কে কে নকশি কাঁথা দেখেছো বলো তো? সরাসরি নকশি কাঁথা কারা কারা দেখেছো? আচ্ছা, আমি অনেককে দেখতে পাচ্ছি, রফিকে, রহমানকে, আব্দুল্লাহ, মোলো, নুবা, সারা, শাবাব, তারপরে মাহদি, জারিন, ইফাজ, সবাইকে দেখতে পাচ্ছি এবং সবাই আমাকে বলছে যে তারা হচ্ছে নকশি কাঁথা দেখেছে। ঐশী, রামিশা, নাবিহা, স্নেহা, নির্জন, রাতিন, সিনিন, রোমা, মিরাজ, সবাই দেখেছে। সবাই দেখেছে এবং আমিও দেখেছি। ওকে, তো যেহেতু আমরা এই জিনিসটা সম্পর্কে পরিচিত এবং আমরা দেখছি জিনিসটা, তাইলে হচ্ছে আমাদের পড়তে অনেক ইন্টারেস্টিং লাগবে। এবং আমি জানি যে এই যে টেক্সটটা আমরা এখন পড়তে যাচ্ছি সেটা হচ্ছে নকশিকাঁথা সম্পর্কে। এটা কিন্তু তোমাদের ফ্রি ক্লাসে ছিল। তো কারা কারা ফ্রি ক্লাস করছিল আমি একটু পরিসংখ্যান নিতে চাই। যারা যারা ফ্রি ক্লাস করছো তারা ইয়েসে ক্লিক করো, যারা যারা করো নাই তারা নোতে ক্লিক করো। দেখি কারা কারা করছো, কারা কারা করো নাই। রায়হান লিখেছে তার নানু এটা বানায়, ভেরি গুড। হয়তো অনেকের বাসায় এটা বানানো হয়। আচ্ছা, ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবা, সমস্যা নাই। অদ্রিতা লিখেছে সে নকশি কাঁথা দিয়ে ঘুমায় আর কি, ভেরি গুড। আচ্ছা, নির্জন এখানে ক্লাস শুরু করব। আমি দেখতে পাচ্ছি প্রায় 65% অফ আস ফ্রি ক্লাস করেছিল, ভেরি গুড। তাইলে তো ভালো হইলো। এবং 35% যারা হচ্ছে ফ্রি ক্লাস করো নাই, নো প্রবলেম, আমরা এমন ভাবে পড়বো ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবা। এবং আমরা তো মোটামুটি ইতিমধ্যে জেনে ফেলছি যে হচ্ছে আসলে আমাদের প্যাসেজ থেকে কি ধরনের কোশ্চেন আসে। সেটা হলো এমসিকিউ আসবে, সামারি আসবে এবং হচ্ছে তোমার শর্ট অ্যান্সার কোশ্চেন আসবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা পূর্বে ছিল আর কি, যে তোমার টেক্সচুয়াল যে উইথাউট ক্লু যেটা সেটা আসতো। বর্তমানে যেহেতু এখনো ক্লিয়ার কাট কোনো
জেএসসি এক্সামের জন্য ক্লিয়ার কাট কোনো হচ্ছে সিলেবাস আমাদেরকে দেয়নি। যে সিলেবাসটা তারা বইয়ের পেছনে রেখেছে ওই সিলেবাসটা আসলে অনেক আগের সিলেবাস। ওইখানে দেখা যাচ্ছে যে তারা লিখছে হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারে 100 মার্কের পরীক্ষা হবে, কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারের পেছনে যে তোমার স্যাম্পল কোয়েশ্চেনটা দিয়েছে ওইটা কিন্তু হচ্ছে মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় 100। সো আমরা আশা করছি এনসিটিভি খুব দ্রুতই আমাদেরকে এটা ক্লিয়ার করবে এবং কিভাবে পরীক্ষা হবে আমাদের একটা ক্লিয়ার কাট নির্দেশনা দিবে। সো আমরা মোটামুটি এমন ভাবে পড়বো যাতে যেভাবেই নির্দেশনা দিক না কেন আমরা যাতে সবগুলোই আর কি শেষ করতে পারি, নো প্রবলেম। ওকে, চলো শুরু করি। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট, তাহলে নকশিকাঁথা হচ্ছে এক প্রকার। কাইন্ড অফ মানে কি? কাইন্ড অফ হচ্ছে এক প্রকার এমব্রয়ডার্ড। আচ্ছা, এই এমব্রয়ডার এই শব্দটা কিন্তু এমব্রয়ডারি শব্দের সাথে মানে শব্দ থেকে এসেছে। আমরা কিন্তু অনেক শুনেছি যে এমব্রয়ডারি জিনিসটা কি। তোমরা কি এই শব্দটা শুনেছো? এমব্রয়ডারি বলে না, এখানে এমব্রয়ডারি করা। এমব্রয়ডারি মানে কি বলো তো? এমব্রয়ডারি মানে কি বলো দেখি? এমব্রয়ডারি অনেকে শুনেছে, মানে কি? মানে কি নকশা, তাই তো, বা কারুকার্য, রাইট? হাতে কাজ করা, অলংকৃত। ভেরি গুড, অনেকে অনেক রকম বলছো, আলপনা বলছো অনেকে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এমব্রয়ডারি, কুইল্ট মানে এটা তো আমরা জানি, কুইল্ট মানে হচ্ছে কাঁথা। তাহলে নকশি কাঁথা হচ্ছে আনলাইক আদার কাঁথা, অন্য কাঁথার মতো না। অন্য কাঁথা তো জাস্ট সেলাই করা থাকে, বাট নকশি কাঁথাতে কোনো একটা জিনিস, সেটা হইতে পারে একটা ফুলের ছবি, সেটা হইতে পারে একটা প্রাণীর ছবি, সেটা হইতে পারে একটা গ্রামের ছবি, এগুলো কিন্তু অলংকৃত করা থাকবে, আঁকানো থাকবে, ঠিক আছে? এটাই হচ্ছে এমব্রয়ডার্ড, বুঝছো? ওকে, নকশিকাঁথা হলো এক প্রকার অলংকৃত কাঁথা। ওকে ফাইন, দ্য নেম ওয়াজ টেকেন, ঠিক আছে, নামটি নেওয়া হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, দেখো তোমাদের একটা জিনিস শিখাই দিই। একটা হলো আই টেক, এটার একটা অর্থ, আর আই অ্যাম টেকেন এটার কিন্তু আরেকটা অর্থ। তোমরা জানো কিনা? আই টেক এবং আই অ্যাম টেকেন, এই যে দুইটা সেন্টেন্স দেখতেছো, এই দুইটা সেন্টেন্স কিন্তু দুই রকম, বুঝছো? এবং ওর অর্থ দুইটার আলাদা আলাদা। তোমরা এই বিষয়টা জানো কিনা আমাকে একটু বলো তো ইনবক্সে, যে আই টেক একরকম অর্থ করে আর আই অ্যাম টেকেন কিন্তু আরেক রকম অর্থ করে। আচ্ছা, বাহ, অলরেডি তো অনেকে আমাকে বলেই দিচ্ছ যে এটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের একটা বিষয় আছে। ভেরি গুড, তোমরা তো অনেক অ্যাডভান্স, অবশ্যই। তাহলে আই টেক মানে হচ্ছে আমি নি, তাই তো? আমি নি, আমি নি মানে কোনো কিছু আমি যখন নিজে নিচ্ছি, অর্থাৎ অ্যাক্টিভ সাবজেক্ট যখন ভার্বের কাজ নিজে করে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ। এটা কিন্তু অ্যাক্টিভ। আর আই অ্যাম টেকেন মানে কি? আমাকে নেওয়া হয়, তাই তো? নেওয়া হয়। তাহলে এটা হচ্ছে কি হবে বলো তো ভাইয়া এবং আপুরা? এটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট যখন ভার্বের কাজটা নিজে না করে অন্য কেউ করিয়ে দিচ্ছে তখন কিন্তু এটা প্যাসিভ হয়। তাহলে এখানে দ্য নেম অফ টেকেন, নেম কি নিজে নিজে টেক করছে নাকি কেউ নামটা দিয়েছিল? অবশ্যই নামটা দিয়েছিল, এই জন্য কিন্তু দ্য নেম অফ টেকেন হয়েছে। নেম অফ টেকেন, নামটি নেওয়া হয়েছিল বা গ্রহণ করা হয়েছিল। ফ্রম, ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, মানে কোথা হতে সেটা বলবে। দ্য বেঙ্গলি ওয়ার্ড, পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে। আমরা কিন্তু একটু পরে আবার কুইজ খেলবো, ঠিক আছে? ওখানে দেখবো আমরা কারা হচ্ছে লিডার বোর্ডে আসে। তাহলে কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? ইংলিশ ওয়ার্ড, পাকিস্তানি ওয়ার্ড, ইন্ডিয়ান ওয়ার্ড? নো, অনলি বেঙ্গলি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, বাংলা ভাষা থেকে নেওয়া হয়েছে। এবং সেই শব্দটার নাম কি? নকশা। নকশা, ওকে, বাংলা শব্দ নকশা থেকে। হুইচ মিন্স যেটার মানে, এটা একটা রিলেটিভ প্রোনাউন, যেটার মানে হলো, যেটার মানে কি? আর্টিস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আর্টিস্টিক মানে আমরা জানি শৈল্পিক, প্যাটার্ন মানে হচ্ছে নকশা। তাহলে নকশার যে মিনিং সেটা কি? মানে হচ্ছে তোমার নকশা যে শব্দটা, এটার মানে হচ্ছে শৈল্পিক কোন একটা বিষয় থাকবে, বুঝছো? শৈল্পিক কোন একটা বিষয় সেখানে থাকবে। ওকে ফাইন, ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, ঠিক আছে? মানে নকশিকাঁথা কেমন ধরনের কাঁথা? ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী, ঠিক আছে? এটা এমন না যে এটা শুধু আমাদের আমলে আছে, এটা আসলে আমাদের মায়েদের বাবাদের আমলে ছিল, দাদা দাদির আমলে, ইভেন তাদের বাবা মায়ের আমলেও ছিল। তার মানে ট্র্যাডিশনাল বিষয়টা কি? ঐতিহ্যগত মানে হচ্ছে যেটা অনেক কাল থেকে চলে আসতেছে, ইভেন বর্তমানে এক্সিস্ট করতেছে। তাইলে এটা হলো ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল একটা সিনোনিম মনে রাখবা, সেটা হলো কনভেনশনাল। এই শব্দটা জানো? কনভেনশনাল, কনভেনশনাল, ঠিক আছে? কনভেনশনাল শব্দটার অর্থ জানো? জানো কিনা বলো দেখি? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। ওকে, সবাই জানে।
তাহলে এটা হলো একটা ঐতিহ্যবাহী শিল্প, এন্ড ইট ইজ সেইড টু বি ইন্ডিজিনাস। এই তো একটা শব্দ পাইছি, দেখি এই শব্দটার মিনিং কারা জানে? ইন্ডিজিনাস, ঠিক আছে, ইন্ডিজিনাস এই শব্দের মিনিং কারা কারা জানো বলো? বলো তো এই শব্দটার মিনিং কারা কারা জানো? ইন্ডিজিনাস, দেশীয়, তাই তো? দেশীয়। আচ্ছা, দেশীয়র খুব সুন্দর একটা শব্দ আছে, যে শব্দটা প্রায় তোমাদের এমসিকিউতে আসে, সেটা হলো নেটিভ, ঠিক আছে? নেটিভ এই শব্দটা সবাই মনে রাখবা, সব জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? ইন্ডিজিনিয়াস জিনাসের যদি কোনো সিনোনিম দেয়, আই গেস ওখানে তোমার নেটিভ শব্দটাই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, বুঝছো? হ্যাঁ, দেশীয় বা স্বদেশীয়। আচ্ছা, এন্ড ইট ইজ সেইড টু বি ইন্ডিজিনাস, এটাকে বলা হয় যে এটা একটা স্বদেশীয় জিনিস টু বাংলাদেশ, এটা বাংলাদেশের জিনিস, কোথাও থেকে আমদানি করা হয়নি বা ওয়েস্টার্ন থেকে এটাকে নিয়ে আসা হয়নি, এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তোমার কাছে আমার প্রশ্ন, তোমরা তো গতকালকে বলতে হচ্ছে গত রবিবারে আর কি, তোমরা হচ্ছে নাউন শিখেছো, প্রপার নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। তোমাদের মনে আছে কিনা একটু পরে আমি কুইজ দিবানি। তো এখন আমাকে বলো তো দেখি, বাংলাদেশ এটা কোন নাউন? বা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলা অথবা ইন্ডিয়া, এগুলো কোন নাউন? বলো, হ্যাঁ পারো কিনা দেখি, দেখি মনে আছে কিনা। একদম লাইভ এক্সাম হয়ে যাবে এখানে। সবাই একটা নাম বলতেছে, একটা নাউনের নাম পি দিয়ে শুরু হয়েছে। ওকে, ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক বলছো, থ্যাংক ইউ সো মাচ। প্রপার নাউন, ঠিক আছে। প্রপার নাউন সেন্টেন্সে চেনার একটা সবচেয়ে বড় উপায় হলো যে নাউন সাধারণত সেন্টেন্সে ক্যাপিটালাইজ করা থাকে, বড় হাতের অক্ষরে লেখা থাকে, সেটা হচ্ছে প্রপার নাউন হয় সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? সো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে বাংলাদেশ, তারপর ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া, এই তিনটা জিনিসের নাম হচ্ছে প্রপার, মানে বড় হাতের অক্ষরে বা ক্যাপিটালাইজড করা আছে, সো এরা নিঃসন্দেহে প্রপার নাউন, কোনো সন্দেহ নাই। ওকে, আচ্ছা গেল। তারপরে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, ঠিক আছে, দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস। এই আর্ট মানে এই নকশিকাতাকে একটা আর্ট বলছে বা শিল্প বলছে, এই শিল্পটা প্র্যাকটিস করা হয়েছিল ইন রুরাল বেঙ্গল, ঠিক আছে, গ্রাম্য বাংলায়। আচ্ছা, এই বেঙ্গল শব্দটা তো নিঃসন্দেহে একটা প্রপার নাউন, তোমরা জানো নিশ্চয়ই। সো আমাকে এখন বলো তো, নাউনের আগে সাধারণত কে বসে? নাউনের আগে সাধারণত কে বসে? ধরো আমি লিখলাম স্টুডেন্ট, স্টুডেন্ট, এটা একটা নাউন নিঃসন্দেহে। এবং আমি লিখলাম গুড স্টুডেন্ট, তোমরা যেমন গুড স্টুডেন্ট এরকম লিখলাম, তাহলে এই গুডটা এবার হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হবে বলো তো? নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে কোন সে পার্টস অফ স্পিচ? আরে বাস, এটা দেখি সব কিছু পারে, ভেরি গুড, অ্যাডজেক্টিভ, তাই না? ভেরি গুড, মানে কি আবার অ্যাডভার্ব বলছো বাবা, ওইটা ভুলেও বলো না, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নিঃসন্দেহে রুরাল এই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে। ওকে, সেঞ্চুরি, এ বলো সেঞ্চুরি মানে কত বছর? ছোটবেলায় ওই যে ক্রিকেটাররা যখন সেঞ্চুরি করতো, এরকম বলতো না যে সাকিব আল হাসান বা তামিম ইকবাল সেঞ্চুরি করেছে, তখন আমরা সেন বলতে তো ওই যে তোমার মনে করো যে আতর টাতর এগুলোকে বুঝতাম। তো সেঞ্চুরি মানে কি, ওই আতর টাতর চুরি করছে কিনা এরকম একটা মনে আসতো, এবং বন্ধু বান্ধবদের সাথে বলতাম শালা চোর, বুঝছো, এরকম টাইপের কথাবার্তা চলে আসতো। তো তোমরা কি জানো আসলে সেঞ্চুরি মানে কি? সেঞ্চুরি মানে 100 ইয়ার্স, তাই তো? ভেরি গুড, সেঞ্চুরি মানে হচ্ছে 100 ইয়ার। যেমন সেঞ্চুরি করে মানে 100 রান করে, ঠিক তেমনি ভাবে এখানে সেঞ্চুরিস বলতে হচ্ছে তোমার শতককে বোঝাচ্ছে, মানে শত শত বছর ধরে, ঠিক আছে। এই আমার মতো এরকম উদ্ভট চিন্তা কি তোমাদের মাথায় আসতো বলো তো দেখি? ভেরি গুড, ওকে, নেক্সট। তোমরা আসলে অনেক বুদ্ধিমতী, বুঝছো, তোমাদের মাথায় এটা আসারই কথা না, এটা আমাদের মতো মাইন্ডসে যখন ছোট ছিল তখন তাদের মাথায় আসতো। ওকে, এবার দেখো, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার। এই নকশি কাঁথা, দেখো উচ্চারণ কিন্তু মানে অনেকে এরকম করতে পারে কান্থা, ঠিক আছে, এরকম কিন্তু করা যাবে না, কান্থা না কিন্তু, বুঝছো, এটা কিন্তু নকশি কাঁথা, বুঝছো। এখানে হচ্ছে তোমার এই এনটা অনুচ্চারিত আছে। তাহলে বিকেম হয়েছিল, বিকাম মানে আমরা এটা জানি প্রেজেন্ট টেন্স, বিকেম পাস্ট টেন্স, তাহলে হয়েছিল পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, আফটার পরে, দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ। পয়েন্ট টু বি নোটেড, এখান থেকে এমসিকিউ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে এই নকশি কাঁথার মাঠ এটা একটা হচ্ছে পোয়েম, এবং এই পোয়েমটা কে লিখেছিল? কবিগুরু জসিমউদ্দিন, ঠিক আছে, কবিগুরু জসিমউদ্দিন না, সরি, মানে জসিমউদ্দিন লিখেছিল, কবিগুরু তো রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা,
ওয়াজ পাবলিশ, দেখো এখানে কিন্তু প্যাসিভে করেছে, কেননা হচ্ছে তোমার পোয়েম তো নিজে নিজে পাবলিশ হয় না, কে পাবলিশ করে। তাহলে এটা পাবলিশ হয়েছিল 1929 সালে, ঠিক আছে, 1929 সালে কিন্তু পাবলিশ হয়েছিল। এটা কিন্তু হচ্ছে এমসিকিউতে আসতে পারে। ওকে ফাইন। ট্র্যাডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঠিক আছে। এই যে ঐতিহ্যবাহী বা নকশি কাঁথা, এটা কিসের জন্য তৈরি করা হয়? সাধারণত আগে এটা পরিবারের ব্যবহারের জন্য কিন্তু তৈরি করা হতো, মেড ফর ফ্যামিলি ইউজ, ঠিক আছে, পরিবারের ব্যবহারের জন্য। এখন আমাকে বলো তো ইউজটা কোন পার্টস অফ স্পিচ, বলো দেখি, ইউজটা কোন পার্টস অফ স্পিচ, বলো ইউজটা কোন পার্টস অফ স্পিচ, বলো দেখি পারো কিনা। আমি জানি সবাই একটা জিনিস বলবা, সেটা হলো এটা, সবাই বলবা এটা ভার্ব, ঠিক আছে। আসলে কি এটা ভার্ব? অনেকে অ্যাডজেক্টিভ বলতেছে, অনেকে নাউন বলতেছে, আসলে কি হবে? প্রথম কথা আমি তোমাদের কনফার্ম করতে চাই, এটা ভার্ব হবে না, ঠিক আছে, কারণ এই সেন্টেন্স অলরেডি ভার্ব আছে, এই যে এটা হলো ভার্ব এই সেন্টেন্সের। তাহলে এই সেন্টেন্সে একটা ভার্ব থাকলে পাশাপাশি আরেকটা ভার্ব থাকে না, যদি না কনজাংশন থাকে, যেহেতু কনজাংশন দেখতে পাচ্ছি না, সো এটা ভার্ব হবে না। আচ্ছা, এটা কি হবে বলো তো? এটা নাউন হবে, ঠিক আছে, এটা কি হবে? নাউন হবে। এখানে ইউজ মানে ব্যবহার, ঠিক আছে। আমরা বলি না পলিথিনের ব্যবহার, এটাকে কিভাবে লিখবা? পলিথিনের ব্যবহার, দ্য ইউজ অফ পলিথিন, ঠিক আছে, দ্য ইউজ অফ পলিথিন, ঠিক আছে, এরকম করে লিখতে হয়। তাহলে ইউজ কিন্তু এমন একটা শব্দ যেটা ভার্ব হতে পারে। যেমন আমি যদি বলি যে আই ইউজ পলিথিন, আই ইউজ পলিথিন, সাবজেক্টের পরে বসার কারণে এটা ভার্ব, বাট এখানে যেহেতু আর্টিকেলের পরে বসছে, আর এখানে হচ্ছে তোমার হচ্ছে মানে প্রিপজিশনের পরে সাধারণত নাউনই বসে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু নাউন, মনে থাকে যেন, বুঝছো? ওকে। ওল্ডার নিউ ক্লথ অ্যান্ড থ্রেড, ঠিক আছে, পুরাতন অথবা নতুন কাপড়। এবং থ্রেড বলতে এখানে কিন্তু থ্রেড এর কথা বুঝায়নি। থ্রেড আমরা বলি না থ্রেড দাও, এখানে কিন্তু টি থাকে, ই এ টি, পয়েন্ট টু মিনিট, দুইটা কিন্তু আলাদা শব্দ, টিস আর ই এ টি। থ্রেড এটা মানে হচ্ছে হুমকি, বুঝছো, এটা মানে হচ্ছে হুমকি, বাট ওই থ্রেড মানে কিন্তু সুতা, বুঝছো, ওই থ্রেড মানে হচ্ছে সুতা, দুইটা কিন্তু আলাদা শব্দ, আমাদের যাতে গুলিয়ে না যায় আমরা মনে রাখবো। আর ইউজড ব্যবহার করা হয় টু মেক দিস কুইলস, এই কাঁথা তোমার হচ্ছে বানানোর জন্য পুরাতন অথবা নতুন যে আসলে কাপড় থাকে, ওই কাপড়গুলো দিয়ে এই কাঁথাটা বানানো হয়। ওকে নেক্সট। দেখো এবার কোন কোন অঞ্চল, কোন কোন অঞ্চল এই কাঁথার জন্য বিখ্যাত সেটা আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে আমরা জানি যে এই এই অঞ্চলের মানুষ আমাদের সাথে ক্লাস করতেছে। তোমরা কে কোন কোন অঞ্চলের মানুষ এবং এই অঞ্চলের মধ্যে আছো কিনা আমাকে একটু ইনবক্সে জানাও দেখি। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর, ঠিক আছে, বিশেষ করে এই অঞ্চলগুলা ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর, এগুলো কিন্তু খুবই বিখ্যাত। কে কোন এলাকা থেকে আছো জানায় দাও দেখি একটু। রাজশাহীর আছে, ফরিদপুরের আছে, চাঁপাইনবাবগঞ্জের আছে, গাজীপুর, যশোর, অনেকে যশোর দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে লালমনিরহাট, বগুড়ার অনেকে দেখতে পাচ্ছি, মানিকগঞ্জ, পিরোজপুর, রাজশাহী, চিটাগং, দিনাজপুর, গোপালগঞ্জ, ফরিদপুর। ওয়াও, 65 ডিস্ট্রিক্ট থেকে, সরি 64 ডিস্ট্রিক্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা আছে। ওকে ঠিক আছে। এরপরে দেখো কি বলছে যে মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই ক্রাফট বলতে হচ্ছে এই শিল্প, ঠিক আছে, আর্ট এবং ক্রাফট দুটো একই জিনিস, দুটো হচ্ছে সিনোনিমাস। এই শিল্পের জন্য এই এই অঞ্চলগুলো বিখ্যাত। তো তোমরা যারা এই অঞ্চল থেকে, তারা কি মানে আমাকে কনফার্ম করো তো যে আসলেই কি বিখ্যাত এই এই জিনিসগুলো, কি তোমাদের এলাকায় অনেক আছে? তোমরা কি হচ্ছে শুতে বসতে নকশিকাঁথা ব্যবহার করো? বিষয়টি কি এমন বলো তো দেখি। ওকে, আল্লাহ সবাই বলতেছে ইয়েস, আর কেউ কেউ বলে নো। আমার মনে হয় এই অঞ্চলে বাড়ি, কিন্তু জীবনে একবারও নকশিকাঁথা ইউজ করেনি এমন লোকজনের সংখ্যা কম হবে না, আমি যদি ভুল না করি, এমন কিন্তু থাকতে পারে। অনেক সময় বইয়ের লেখার সাথে কিন্তু বাস্তবতা মিলতে চায় না, একটু বাস্তবতা ভিন্ন রকম হয়। আবার বিষয়টা তো এমন না যে এই অঞ্চলের বাইরে অন্য কোনো অঞ্চলে নকশিকাঁথা নাই, অন্য কোনো অঞ্চলে কিন্তু নকশিকাঁথা থাকতেই পারে। ওকে নেক্সট, নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আসলে ব্যবহার করা হইতো হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য, প্রথম দিকে যেটা আমরা পড়ছি, বাট দেখো বলতেছে যে বর্তমানে এটা কিন্তু বাণিজ্যিক ভাবে, কমার্শিয়ালি মানে কি বাণিজ্যিক ভাবে এটা কিন্তু প্রডিউস করা হয়, অর্থাৎ এটা কিন্তু এখন দেশের বাইরে রপ্তানি করা হয়, সেটাই বলছে। ওকে, ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি তাদেরকে খুঁজে পেতে পারো ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস,
অনেক এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, ব্যয়বহুল। তারপরে হচ্ছে হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, ঠিক আছে, এটার মানে হচ্ছে হস্তশিল্প, হ্যান্ড থেকে শব্দটা আসছে, শপস মানে হস্তশিল্পের যে দোকানে, আমরা অনেক দোকান তো এমন দেখেছি যেখানে আসলে হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়। তো যেহেতু নকশিকাঁথাটাও হাতে তৈরি, সো তুমি কিন্তু হ্যান্ডকারচিপ শপে মানে হ্যান্ডিক্রাফট শপে কিন্তু এগুলো পেতে পারো। ওকে ফাইন। ইন সিটিজ, শহরে, শহরের বিভিন্ন, এটা কিন্তু শহরে বেশিরভাগ ক্ষেত্রে থাকে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, বর্তমানে এই নকশিকাঁথার চাহিদা অনেক বেশি, ঠিক আছে, ইন গ্রেট ডিমান্ড মানে ব্যাপক চাহিদা। বিকজ অফ, কারণটা কি, দ্য কালারফুল প্যাটার্নস, যে তোমার রঙিন যে তার একটা নকশা আছে সেটার জন্য, অ্যান্ড ডিজাইনস এবং খুব সুন্দর ডিজাইনের জন্য কিন্তু নকশিকাঁথাটা খুবই ডিমান্ডেবল বর্তমানে। আচ্ছা, তাহলে মোটামুটি শেষ। এখন হচ্ছে তোমরা প্যাসেজ বুঝছো কিনা বলো। আমরা তোমরা কোন কোন শব্দ বুঝতে পারোনি আমাকে একটু ইনবক্সে জানায় দাও যে এই শব্দটা বুঝতে পারিনি। আমরা একটু পরে হচ্ছে যখন ভোকাবুলারি ব্যাংকে যাব, বাই দ্য ওয়ে মানে বাই দ্য রাস্তা, তোমাদের ভোকাবুলারি ব্যাংকের কি অবস্থা বলো তো? বানাইছো তো সবাই ভোকাবুলারি ব্যাংক? কার কয়টা শব্দ হয়েছে? হ্যাঁ, এমসিকিউ দিব এখনই। ভোকাবুলারি ব্যাংকে কার কয়টা শব্দ হয়েছে বলো? অনেকে দেখলাম গ্রুপে দিছিলা, দেখছি আমি আর কি। এখনো অনেকে বানাওনি, কিসে বিলম্ব করছো? দ্রুত বানায় ফেলো। এই যে দেখো এখনই চাপা মারা শুরু করছে এরা। কেউ কেউ লিখতেছে যে 1-1.5 হাজার শব্দ হয়ে গেছে। তোমরা কি ছাপাই আনছো 1-1.5 হাজার শব্দ নাকি? এই চাপাটা বেড়ে যাবে আর কিছুদিন পরে। আচ্ছা, অনেকে সত্য বলছে যে 30টা 15টা 20টা হয়েছে। দিস ইজ রিলেটেবল, 2-3 দিনের বেশি হওয়ার কথা না যদি ঠিকঠাক পড়ো। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আর যারা যারা বানাও নাই তারা বানানোর চেষ্টা করো, এখনো সময় আছে, নো প্রবলেম। ওকে, এখন আমাকে বলো দেখি কোন কোন শব্দ তোমাদের প্রয়োজন। আচ্ছা, এমব্রয়ডারি মানে হচ্ছে অলংকৃত, বুঝছো, অলংকৃত বা কোনো কিছু আঁকানো, এমব্রয়ডারি করা, এটাকে বলা হয় এমব্রয়ডারি। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এখন কোন শব্দ? এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল। রুরাল মানে গ্রাম্য, ঠিক আছে, রুরাল মানে হচ্ছে গ্রাম্য। আমার নাম তো স্ক্রিনে ভাসতেছে মিরাজ। প্যাটার্ন আর ডিজাইনটা একটু আলাদা হওয়ার কথা, প্যাটার্ন আর ডিজাইন এক জিনিস না। আবার অনেক ক্ষেত্রে বলা যায় যে তারা প্রায় সিমিলার টাইপের জিনিস আর কি। প্রডিউস মানে উৎপাদন করা। সবার মেসেজ দেখি আমি রে ভাই। থ্রেড মানে সুতা। ইন্ডিজিনাস মানে স্বদেশী, এটা বুঝতে পারবা। দেখো আমরা এবার এদিকে যাই, তোমরা আমরা কয়েকটা দেখি যে এমব্রয়ডারির কথা অনেকে জিজ্ঞেস করছিল, এটা হলো অলংকৃত করা, এমব্রয়ডার করা, আমরা বলি যে এমব্রয়ডার করা। এটা হচ্ছে সিনোনিম এমবেলিশ। কুইল্ট মানে কাঁথা, এটা তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে আর্টিস্টিক মানে হচ্ছে শিল্পী সুলভ। তারপরে প্যাটার্ন মানে হচ্ছে নকশা বা ডেকোরেশন করা, এটা আমরা জানি। ট্র্যাডিশনাল, এটা ইম্পর্টেন্ট একটা শব্দ, ঐতিহ্যবাহী, যার সিনোনিম হচ্ছে কনভেনশনাল। এরপরে ইন্ডিজিনাস এর কথা অনেকে জিজ্ঞেস করছিল, দেশীয় বা নেটিভ যেটা, ওটা হচ্ছে ইন্ডিজিনাস। তারপর হচ্ছে আমরা যদি এদিকে যাই, প্র্যাকটিস মানে কি এটা সবাই জানো। রুরাল মানে হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো, এটা হচ্ছে গ্রাম্য, অর্থাৎ ডোয়েলিং ইন ভিলেজ মানে গ্রামে বাস করা, বা রাস্টিক, এটা কিন্তু একটা খুব ভালো সিনোনিম রুরালের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হচ্ছে পাবলিশ মানে প্রকাশ করা, এটা সবাই জানো মোটামুটি। ট্রেড মানে অনেকে জিজ্ঞেস করেছো, তন্তু, আঁশ বা সুতা বা ইয়ার্ন যেটাকে বলা হয়। এরপর হচ্ছে কমার্শিয়ালি মানে আমি বলছিলাম যে বাণিজ্যিক ভাবে, বাণিজ্যিক ভাবে হচ্ছে রপ্তানি করা। এক্সপেন্সিভ মানে অনেকে জিজ্ঞেস করেছো, সেটা হচ্ছে ব্যয়বহুল বা কস্টলি বা রিচ, ধনী যারা তারা এক্সপেন্সিভ জিনিসপত্র ব্যবহার করে। এরপর হচ্ছে হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প, যেটা আমরা একটু আগেই পড়লাম, মানে হাতে কাজ, মানে হাতে কাজ করা জিনিসপত্র যে শপে বিক্রি হয় ওটা হচ্ছে হ্যান্ডিক্রাফট শপস। আর ডিমান্ড মানে হচ্ছে চাহিদা, এটা আমরা কিন্তু সবাই জানি। তো এরপরেও আমি মনে করি যে হচ্ছে তোমাদের সমস্যা থাকার কথা না, মোটামুটি হচ্ছে ইয়ে করছো, বুঝতে পেরেছো। আর একটু নিজে টেক্সট পড়লে ইনশাল্লাহ জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো এখন আমরা হচ্ছে কুইজে চলে যাব। অবশ্যই কুইজ দেওয়ার সময় হচ্ছে আমি তো সময় দিই, ভালো করে দেখে দিবা ঠিকঠাক, যাতে ভুল অ্যান্সার না করো, ঠিক আছে? ওকে, তাহলে কুইজ যাচ্ছে তোমাদের সামনে, সবাই উত্তর দাও।
আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে তোমরা প্রায় অধিকাংশ উত্তর দিয়ে ফেলেছো অলরেডি, এবং দেখতে পাচ্ছি যে যেটা সঠিক উত্তর সেইখানে তোমরা হচ্ছে 97%, 97% হচ্ছে সঠিক উত্তর দিয়েছো, এবং নিচে বলা লাগবে না যে সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর হচ্ছে এইটা। তো আমরা চলো দেখে আসি তাহলে হচ্ছে আসলে কারা আমাদের লিডার বোর্ডে চলে এসেছে বা ঠিকঠাক সব আগে অ্যান্সার দিতে পেরেছে। দেখতে পাচ্ছি আরশাদ, তারপর হচ্ছে ফাইরুজ, ইশরাক, আসওয়াদ, তারপর হচ্ছে নির্জন ধর, সাদিক, নায়েমা, আরাফ, তারপর আরহিদ, ইলাম এবং মেধা। অভিনন্দন তোমাদের সবাইকে। ওনারা আমাকে জানাতে পারো ইনবক্সে যে তোমার কত পজিশন হয়েছে, এবং ফার্স্টেস্ট ফিঙ্গার আসলে সবাই ঠিকঠাক উত্তর করেছে। সবাইকে অভিনন্দন, সবাইকে অনেক অনেক অভিনন্দন। সমস্যা নাই, এখানে না আসতে পারলে নেক্সট ডে আরো কুইজ থাকবে, সেখানে আসতে পারবা। সো এইটাও কিন্তু হচ্ছে প্যাসেজের মধ্যে থেকে আমরা দিয়েছি, এবং আমি এটা বলেই দিয়েছিলাম যে আসলে কোনটা উত্তর হবে বা কোন শব্দটা বারবার আসে। তো সেক্ষেত্রে হচ্ছে সবাই বুঝে ঠিকঠাক করে দেন, উত্তর করো। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আসলে যেটা উত্তর সেটাতে কিন্তু আগের মতো এতটা সাড়া আমি পাচ্ছি না। কারণ কি বুঝলাম না, আমি তো লিখে দিয়েছিলাম, তোমরা কি অ্যাটেন্টিভ ছিলা নাকি না? ভুলে উত্তর দেওয়া যাবে না। শারাফ, তোমার পজিশন তো তোমার পোর্টালেই দেখতে পাও, মানে সাথে সাথে তো দেখা যায়। ওকে, শেষ করে দিচ্ছি। তো দেখো, এইটা যে ইন্ডিজিনাস মানে নেটিভ নেটিভ নেটিভ, আমি যে কতবার বলছি, এটা হচ্ছে তোমরা না জানলেও আমি জানি। তো তাহলে উত্তর কোনটা হবে? নেটিভ মানে স্বদেশীয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হচ্ছে ভুলে ক্লিক করা যাবে না তানহা আপু, স্নেহা, ভুল করে মিস্টেক করা যাবে না আপু। তো দেখো, রহমান, নাহিন, তারপরে হচ্ছে তাহসিন ইসলাম, আয়ান, তাহিহা, সাদাত, নিয়াজ, অর্ঘ্য, তারপর হচ্ছে নাবিহা এবং নাইমা। অভিনন্দন তোমাদের সবাইকে, ভাইয়া আপুরা। তো অনেকে হচ্ছে মনে হয় ফার্স্ট ফিঙ্গারে ভুল উত্তর দিয়েছে, একজন শুধু দিয়েছে আছোয়াদ, আর সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিয়েছে। অভিনন্দন তোমাদেরকে, সমস্যা নাই। 45 কেমনে কি তা কিভাবে বলবো বলো, তোমার আগে 44 জন উত্তর দিয়েছে। তো এটার উত্তর দাও, এখানেও কিন্তু আসার সুযোগ আছে। ঠিক আছে, প্রশ্ন পড়ার সময় দিব, সমস্যা নাই। এটা কিন্তু অনেকে ভুল করবে, নকশিকাতা ইজ এ কাইন্ড অফ, ওইখানে কিন্তু টেক্সটে কিন্তু সরাসরি দেওয়া আছে, সো ভুল করার সুযোগ নাই। এবং আমি হচ্ছে কিন্তু ওই শব্দটার সিনোনিম কি হবে সেটাও লিখে দিয়েছিলাম, সো ভুল করার কিন্তু সুযোগ নাই। সবাই তাড়াতাড়ি উত্তর দাও। ওকে, শেষ করে দিচ্ছে। যাদের হয়ে যাবে তারা ডান লিখবা ইনবক্সে। ঠিক আছে, সময় দিব আলিফ। তো দেখো, এখানে কিন্তু প্যাসেজে সরাসরি আছে নকশিকাতা ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল কাঁথা, এরকম লেখা আছে। সো ট্র্যাডিশনালের সিনোনিমে আমরা কিন্তু কনভেনশনাল শব্দটা দেখছিলাম। সো যেহেতু কনভেনশনাল দেখছিলাম, তার মানে উত্তর ওইটাই হবে, এইজ ওল্ড হবে না, ঠিক আছে? সো কি হবে? কনভেনশনাল, অর্থাৎ দুই নাম্বার যেটা, এটা কিন্তু উত্তর হবে। 57% তোমরা এইটা উত্তর করেছো। তো দেখি, চলো আমরা লিডার বোর্ডে কারা আছে। লিডার বোর্ডে আছে হচ্ছে সোয়াইব, তারপরে তানিশা, মারুফ, অভি, তারপরে হচ্ছে আফান আলী, পার্থিব, মুহতাসিম, মুই, তানহা মানে তলহা এবং লিনাত। অভিনন্দন তোমাদেরকে। ফার্স্ট ফিঙ্গার অনেকে ভুল উত্তর করেছো, এটা করা যাবে না, ঠিকঠাক বুঝে বুঝে উত্তর করতে হবে। অভিনন্দন সবাইকে। আমাদের আরো একটা কুইজ আছে, সো আমি একটু সময় দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে যে নকশিকাতা কিভাবে প্রডিউস করা হয়, একেবারে সরাসরি কিন্তু উত্তরটা তোমার
প্যাসেজে রয়েছে এবং সেখান থেকে প্রশ্ন করেছি, তুমি অ্যাটেন্টিভ ছিলা কিনা সেটা দেখানোর জন্য, মানে দেখার জন্য। সো সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিবা। ওকে। রাখেন তো। তুমি কি দেখতে পাচ্ছ আমাকে, নাকি আমি অন্ধকার? মনে হয় দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। এই তোমরা সবাই একটু সার্ভার 2 তে যাও না। সার্ভার 2 ঠিকঠাক আছে, সার্ভার 1 এ একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। সবাই সোর্সে ক্লিক করো, তোমার স্ক্রিনে দেখো একটু ডান পাশে, যে দেখবা যে সোর্স বলে একটা শব্দ আছে, সোর্সে ক্লিক করো, সার্ভার 1 সার্ভার 2, ওখান থেকে সার্ভার 2 তে একটু যাও প্লিজ। ঠিক আছে তনিমা, তুমি যদি ঠিক অ্যান্সার দাও তাহলে হচ্ছে 10 জনের মধ্যে আসতে পারলে তোমার নাম আমরা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তো মনে হয় শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। বলো তো দেখি, একটু কনফার্ম করো তো শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ কিনা। সবাই কিন্তু সার্ভার 2 তে যাবা। আচ্ছা, একটু সময় নিচ্ছি।
আচ্ছা, এখন মেবি ঠিক হয়েছে। সবাই একটু জানাই তো, সবাই ঠিক আছে কিনা একটু জানাই। আর কেউ যদি সার্ভার 2 তে থাইকে থাকো, তোমরা চাইলে এখন আবার সার্ভার 1 এ ব্যাক করতে পারো। সার্ভার 1 এখন ঠিক হয়ে গেছে। সবাই একটু জানাই, সবার কাছে কি ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, অল ক্লিয়ার। আমরা হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, টেকনিক্যালি একটু প্রবলেম হয়েছিল, আমাদের সার্ভার 1 টা একটু প্রবলেম করছিল। তো সেই জন্য হচ্ছে সার্ভার 2 তে ঠিকঠাক ছিল। তোমরা চাইলেই অনেকে সার্ভার 2 তে যায় দেখতে পারতেছিলা। তো কিন্তু সবাই যেহেতু সার্ভার 2 তে যায়নি, এই জন্য আমরা হচ্ছে ক্লাসটা তখন কন্টিনিউ করিনি কয়েক মিনিট। হ্যাঁ, এখন আমরা হচ্ছে আবার ক্লাসে চলে যাব। ওকে। ওকে। ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন স্টুডেন্ট। আশা করি তোমরা হচ্ছে এখন আমাকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছ, কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে আসলে একটা পোলে ছিলাম। তো পোলে তোমরা অনেকে অ্যান্সার করেছো। আমরা চলো হচ্ছে অ্যান্সারটা মিলাই নিই। আহ, চলো দেখি অ্যান্সারটা একটু মিলাই নিই। তো এটা তো সবাই মোটামুটি জানে যে নাও এ ডেইস নকশিকাঁথা ইজ প্রডিউসড, এটা তো সরাসরি আছেই প্যাসেজে। সেটা হচ্ছে কমার্শিয়ালি হবে, এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কমার্শিয়ালি হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এটার আমি আর হচ্ছে দেখাচ্ছি না তোমাদেরকে, মানে হচ্ছে লিডার বোর্ড বা ফাস্টেস্ট ফিঙ্গার এটা আমি দেখাচ্ছি না। আমরা হচ্ছে নেক্সটে চলে যাই আর কি। এগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি রাখছি। আরো কিছু কোশ্চেন ছিল। দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাঁথাস, কিসের জন্য কাঁথাটা প্রিপেয়ার করে এটা। এরপরে হচ্ছে প্যাটার্ন শব্দের অর্থ কি, নকশিকাঁথার মাঠ কে লিখছে, জসিমউদ্দিন কিসের জন্য বিখ্যাত, এটা আর কি। এবং হচ্ছে আর্টিস্টিক মানে কি। তো এটা হচ্ছে তোমাদের যে গত ক্লাসে আমি যেমন হচ্ছে দিয়েছিলাম, তোমার হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে এটাও একটা হোমওয়ার্ক। তো আশা করি হচ্ছে তোমরা করবা, এটা একটু করবা, পাশে চেষ্টা করবা ইনশাল্লাহ। খুব ভালোভাবে আমাদের, নো প্রবলেম। একটা মিনিট প্লিজ, একটু সময় নিচ্ছি। তো ঠিক তো ঠিক আছে, সরি ফর দ্য ইন্টারাপশন এগেন। আচ্ছা, তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে হোমওয়ার্কটা কিভাবে কি করবা। আসলে দেখো, তোমরা তো অনেক স্টুডেন্ট, তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যদি সবাই গ্রুপে সাবমিট করো, তো অনেক সময় হচ্ছে মানে আমরা আমরা তো টিচার যারা আছি, তারা হচ্ছে সবারটাই কমেন্ট করে পারি না। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদের একটু মনে খারাপ লাগে।
তো এই জন্য হচ্ছে আমাদের যেটা ডিসিশন সেটা হচ্ছে হোমওয়ার্ক আমরা দিব, এবং এক ক্লাসের হোমওয়ার্ক নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সলভ করাই দিব। তোমার নৈতিকতার দিক দিয়ে, তোমার দায়িত্বের দিক দিয়ে তুমি হোমওয়ার্কটা বাসায় করে রাখবা। এবং পরবর্তী দিন আমরা যখন হচ্ছে মিলায়ে দিব, তুমি একটু মিলায়ে আমাকে কমেন্ট করবা যে আমার এতটা হয়েছে, আমার এতটা হয়েছে, তাহলে জিনিসটা খুবই ভালো হবে। এক্ষেত্রে সবাই কিন্তু মানে কারো মন খারাপ হবে না যে ভাইয়া আমার এতে কমেন্ট করে নাই বা আরেকজন এতে কমেন্ট করছে, বিষয়টা এরকম। ঠিক আছে, ওকে, সবার কমেন্ট পড়ি, সবার কমেন্ট পড়ি। ওকে, তো ঠিক আছে, আমরা একটু কোয়েশ্চেন দেখি যে হোয়াট ইজ নকশি কাঁথা। ঠিক আছে, নকশি কাঁথা কি জিনিস, এই কোয়েশ্চেন কিন্তু সরাসরি আমাদের প্যাসেজে আছে, তাই না? নকশি কাঁথা কি জিনিস, এই উত্তর কিন্তু সরাসরি প্যাসেজে আছে। আছে কিনা বলো তো, আছে না? এটা আছে কিনা সরাসরি বলো দেখে। হ্যাঁ, তো দেখো আমরা কি উত্তর করছি যে নকশি কাঁথা ইজ এ টাইপ অফ ম্যাগনিফাইড ট্র্যাডিশনাল কুইল্ট। একটা জিনিস একটুখানি লক্ষ্য করো, আমি যেটা তোমাদেরকে বারবার শিখাইছিলাম সেটা হচ্ছে যে তোমরা সবসময় একটু চেষ্টা করবা প্যাসেজে যেটা আছে সেটা না লিখে একটুখানি অন্যরকম ভাবে বা সিনোনিম ব্যবহার করে লেখার জন্য। তো ওইখানে কিন্তু ছিল হচ্ছে একরকম শব্দ, আমরা কিন্তু এখানে একটু অন্যরকম শব্দ ব্যবহার করেছি। দেখো ম্যাগনিফাইড শব্দটা ব্যবহার করেছি, বুঝছো? তো এই জন্য এই দুই একটা শব্দ যদি তুমি একটু এদিক ওদিক করে লিখতে পারো তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা প্লাস পয়েন্ট। শিক্ষক কিন্তু অনেক খুশি হবে, তোমাকে খুব ভালো মার্কস দিবে। ওকে, মেড উইথ আর্টিস্টিক ডিজাইন, প্যাটার্ন ছিল, আমরা এখানে ডিজাইন ব্যবহার করছি। পরের কোশ্চেন কি ছিল যে ওয়্যার ওয়াজ দ্য নেম নকশি কাঁথা টেকেন ফ্রম। আচ্ছা, এই প্রশ্নের উত্তর পারবা না বলো তো? এই প্রশ্নের উত্তর পারবা কিনা যে ওয়্যার ওয়াজ দ্য নেম নকশি কাঁথা টেকেন ফ্রম? এটা একদম ইজি কোশ্চেন না? তোমাদের কিন্তু কোশ্চেন গুলো এরকম মোটামুটি সহজে আসে। ম্যাগনিফাইড মানে হচ্ছে গ্লোরিফাইড, মানে হচ্ছে সুন্দর করে সেখানে হচ্ছে সবকিছু করা হয়, বিষয়টা এমন আর কি। এগুলো 2 মার্কের প্রশ্ন, এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন। আচ্ছা, তাহলে দ্য নেম নকশি কাঁথা ওয়াজ টেকেন ফ্রম, ঠিক আছে, এমন ভাবে আমরা লিখবো দ্য নেম নকশি কাঁথা ওয়াজ টেকেন ফ্রম বেঙ্গলি ওয়ার্ড নকশা। ওখানে ছিল দেখো হুইচ মিন আর্টিস্টিক প্যাটার্ন, কিন্তু আমরা অত বড় করে লিখিনি, আমরা লিখছি এখানে মিনিং, যেটার মানে হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, এরপরে দেখো ওয়াই ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম পপুলার। নকশি কাঁথার নামটা কেন পপুলার হয়েছে, এইটার উত্তর কিন্তু সরাসরি আছে যে নকশি কাঁথার নামটা কেন পপুলার হয়েছে। দেখো, দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার বিকজ অফ দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশি কাঁথার মাঠ হুইচ ওয়াজ পাবলিশড ইন 1929। তাহলে মোটামুটি দেখো সব প্রশ্নের উত্তরে কিন্তু প্যাসেজে আছে। তোমার দায়িত্ব হলো তুমি যে প্রশ্ন তোমাকে যেভাবে বলতেছে যে ওয়াই ডিড দ্য নেম নকশি কাঁথা বিকাম, মানে ওয়াই ডিড কেন পপুলার হয়েছিল, তাহলে দ্য নেম নকশি কাঁথা বিকেম পপুলার, এখানে যেহেতু ডিড আছে পাস্ট টেন্স, একটা নিয়ম হলো কোশ্চেন অ্যান্সার তুমি কোন টেন্স ব্যবহার করবা, এটা হচ্ছে কোশ্চেন তোমাকে যে টেন্সে করবে। এখানে যেহেতু তোমাকে পাস্ট টেন্সে কোশ্চেন করেছে, তুমি লেখার সময় পাস্ট টেন্স ব্যবহার করবা, নিয়ম হচ্ছে এটাই। ঠিক আছে, তো এই জন্য আমরা লিখবো যে নকশি কাঁথার মাঠ যে কবিতাটা ছিল জসিমউদ্দিনের, সেটা পাবলিশ হওয়ার পরে কিন্তু এটা পপুলার হয়, বুঝেছ? আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক 1 এরটা হচ্ছে আমি শো করতে পারতেছি না, এক্সট্রিমলি সরি। আমরা হচ্ছে নেক্সট থেকে ইনশাল্লাহ হোমওয়ার্ক 2, আজকে যে হোমওয়ার্কটা দিয়েছি এটার যে উত্তর আমরা নেক্সট থেকে ইনশাল্লাহ প্রতিটা ক্লাসে শো করব, বুঝছো? ওকে, ফাইন। এরপর দেখো বলতেছে যে হোয়াট আর ইউজ টু মেক নকশি কাঁথা। আচ্ছা, নকশি কাঁথা ব্যবহার করতে কোন কোন জিনিস, মানে মানে নকশি কাঁথা তৈরি করতে কোন কোন জিনিস ব্যবহার করা হয়, তোমরা লিখে দাও আমাকে। নকশি কাঁথা তৈরি করতে কোন কোন জিনিস ব্যবহার করা হয় বলো দেখি। আচ্ছা, অনেকে লিখতেছো, ভেরি গুড, অনেকে লিখতেছো সুই সুতা, তাই তো, সুই সুতা ব্যবহার করা হয়, একেবারে বাংলা লিখে ফেলেছো। ওকে, তো দেখো এখানে কিন্তু ছিল যে ওল্ড অর নিউ ক্লথ এন্ড থ্রেড আর ইউজড, ওইখানে একেবারে সরাসরি প্যাসেজে এটাই ছিল যে ওল্ড অর নিউ ক্লথ এন্ড থ্রেড আর ইউজড টু মেক নকশি কাঁথা। এগুলো কিন্তু নকশি কাঁথা ব্যবহারে, মানে নকশি কাঁথা তৈরিতে ব্যবহার করা হয়। ওকে, এর পরের প্রশ্ন, ওয়াই আর দ্য ট্র্যাডিশনাল কাঁথাস মেড। ট্র্যাডিশনাল কাঁথা কেন মেড, তৈরি করা হয়? ঠিক আছে, প্রথমত তুমি এটা, এই প্রশ্নের উত্তর কিন্তু 2 ভাবে দিতে পারো। ফার্স্ট অফ অল কিন্তু আমরা জানি যে আগে প্রাচীন কালে বা এখান থেকে কিছু বছর আগে এই কাঁথাগুলো কেন ব্যবহার করা হতো বা কেন বানানো হতো, আর মেড ফর ডোমেস্টিক ইউজেস। ঠিক আছে, ডোমেস্টিক ইউজেস মানে ওইখানে ছিল ফ্যামিলি ইউজেস, আমরা এইখানে তার বদলে দিছি ডোমেস্টিক ইউজেস, মানে পরিবারের বা ঘরের কাজের জন্য। বাট বর্তমানে নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি বা ইট ইজ মেড টু
ইম্পোর্ট বা টু এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট টু এক্সপোর্ট, এটা রপ্তানি করার জন্য কিন্তু হচ্ছে তোমার এখন এগুলো কিন্তু বানানো হয়, বুঝছো? এই আর কি। ডোমেস্টিক মানে হচ্ছে ঘরের জন্য বা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য, এটাই আর কি। আচ্ছা, তো এই তিনটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, জাস্ট তিনটা দিয়েছি। এই তিনটা, ওই 5টা এমসিকিউ এবং হচ্ছে এই তিনটা এসএ কিউ, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট দিন আমি ইনশাল্লাহ দেখাই দিব, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, এরপরে দেখো সামারি রাইটিং এর বিষয়ে। সামারি রাইটিং এর বিষয়ে হচ্ছে আমরা একটুখানি দেখবো, দেখার পরেই আমরা হচ্ছে বিরতিতে চলে যাব এবং আমরা সেকেন্ড পার্টে যেটা পড়বো হচ্ছে নাউন এবং এর টাইপের যে পার্ট 2 ছিল সেটা। তো তার আগে হচ্ছে সামারি নিয়ে আমরা কিন্তু খুব অল্প পরিমাণ আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। তো সামারি জিনিসটা কি এটা মোটামুটি বুঝছো কারা কারা দেখি? হ্যাঁ, অবশ্যই নোটে পাবা সারা, অবশ্যই নোটে পাবা। সামারি জিনিসটা কি এটা মোটামুটি বুঝছো কারা কারা, বা হচ্ছে সামারি যে বেসিক জিনিস আছে যে এটা 1/3 লিখতে হয়, সামারিতে ওয়ার্ড সাধারণত কপি না করাটাই ভালো, বেটার, এবং হচ্ছে এইখানে নিজের কোনো মতামত দেওয়া যায় না, প্যাসেজে যা আছে সেটার আলোকে লিখতে হয়, এই যে টুকিটাকি যে বিষয়গুলো আছে এগুলো কারা কারা হচ্ছে বুঝেছো? আচ্ছা, একটু পোল দিতে যে বুঝছে কারা কারা, বুঝেছো কারা কারা একটু বলো, এবং বুঝোনি কারা কারা, তাহলে আমি বুঝবো। সামারি এর পারপাসটা হচ্ছে তুমি অনেক বড় টেক্সট তোমার পড়ার সময় নাই, তো বলে না যে হচ্ছে ধরো কেউ হচ্ছে একটা, মানে তুমি যদি, আমি যদি একেবারে তোমার বাস্তবিক জীবন দিয়ে এক্সাম্পল দিই, ধরো তুমি হচ্ছে একদিন স্কুলে যাওনি, তোমার বান্ধবী স্কুলে গেছে বা তোমার বন্ধু স্কুলে গেছে, তো ক্লাস তো হয় হচ্ছে 1 ঘন্টা, তো ক্লাসে মিস কি পড়াইছে এটা হচ্ছে তুমি বললা যে দেখো ক্লাসে কি পড়াইছে, তুমি তোমার বান্ধবীর কাছে শুনলা বা বন্ধুর কাছে শুনলা, এখন বন্ধু বান্ধবী যদি সবই বলতে যায় তাহলে তো 1 ঘন্টা সময় লাগবে, যেহেতু টিচার 1 ঘন্টা ধরে কি পড়াইছে সেটা। তো তুমি এটা না বললে বললা তুই ক্লাসের একটু সামারি কর, ঠিক আছে, মানে ক্লাসের যে মেইন পয়েন্টে কি কি বলছে এটা কিন্তু সামারি 10 মিনিটে করা সম্ভব, বুঝছো? 1 ঘন্টার ক্লাসকে কিন্তু 10 মিনিটে সামারাইজ করা সম্ভব। তার মানে সামারি মানে হলো সংক্ষেপণ, বুঝছো? অনেক বড় টেক্সটকে বা অনেক বড় কথোপকথনকে একেবারে সংক্ষিপ্ত আকারে আমি বলবো, কিন্তু কোনো মেইন পয়েন্ট যাতে বাদ না যায়, এটাই হলো সামারি, ঠিক আছে? এবং সামারির আসলে গুরুত্ব অনেক বেশি। আচ্ছা, থিম আর সামারির মধ্যে একটুখানি পার্থক্য আছে, হ্যাঁ আমি জানি এটা তোমরা গুলায় ফেলবা, থিম এবং সামারির মধ্যে একটুখানি পার্থক্য আছে। থিম হচ্ছে অন্তর্নিহিত যে অর্থটা থাকে, বুঝছো? তার মানে একটা হলো আক্ষরিক অর্থ, সামারিকে আমি যদি বলি এটা হলো আক্ষরিক ভাবে প্যাসেজে যা আছে ওইটাই তুমি লিখে দিবা তোমার ভাষায়, বা হচ্ছে ওই যে তথ্য আছে ওইটা তুমি তোমার মতো করে উপস্থাপন করবা, কোনো তথ্য বিকৃত করবা না। বাট থিম যেটা, সেটা হচ্ছে আসলে প্যাসেজে একটা কথার মাধ্যমে, যেমন পোয়েম, আমরা যখন কবিতা পড়ি তখন কিন্তু কবিতায় যে লাইনগুলো লেখা থাকে এই লাইনের বাইরেই কিন্তু আলাদা অনেক বড় বড় মিনিং বা অনেক হচ্ছে তোমার অনেক দূর মিনিং করে আর কি। তো সেই ক্ষেত্রে থিমের প্রয়োজনীয়তাটা এখানে আসে, অন্তর্নিহিত অর্থ। কেউ যদি বললো যে তুমি চাঁদের মতো সুন্দর, ঠিক আছে, তুমি চাঁদের মতো সুন্দর, তো চাঁদের মতো সুন্দর মানে কি, সে চাঁদ যেমন তেমন কি, তুমি যদি আক্ষরিকভাবে মিনিং করো তাহলে সেটা। আবার কেউ যদি বলে যে আমি টাইগার, আই এম এ টাইগার, ঠিক আছে, তুমি যদি এটা আক্ষরিকভাবে মিনিং করো তাহলে একজন মানুষ কিন্তু টাইগার হয়ে যায়। তো এই আই এম এ টাইগার এইটার থিম হলো যে হি ইজ ভেরি স্ট্রেংথ, সে অনেক বেশি শক্তিশালী, টাইগার যেমন শক্তিশালী তেমন। তাহলে থিম হচ্ছে এই অন্তর্নিহিত বিষয়গুলো নিয়ে কাজ করে। তো এটা যখন সামারি করবো যে হি সেইড হিম আ টাইগার, ঠিক আছে, তুমি এটা নিজের মতো করে বলবা যে সে নিজেকে টাইগার বলেছিল, বুঝেছো? এই হলো থিম এবং সামারির মধ্যে যে বিষয়টা, এটা হলো মানে একেবারে বেসিকগত বিষয় আর কি। তো বলো বুঝছো কিনা, এখন বলো দেখি বুঝছো কিনা মোটামুটি, আরো তো বুঝবা, সমস্যা নাই, আরো ইনশাল্লাহ বুঝবা, হবে হবে, সমস্যা নেই, হবে। ওকে, তো ঠিক আছে, এখানে দেখি আমরা এবার দেখি যে এই যে প্যাসেজটা আমরা দেখলাম, এই প্যাসেজের মেইন পয়েন্ট কি। মেইন পয়েন্ট হচ্ছে নকশিকাতার যে সংজ্ঞা সেটা একটা মেইন পয়েন্ট, ওকে ফাইন। তারপরে হচ্ছে এটার অরিজিন কোথায়, মানে হোয়াট ইট ইজ, এটা সংজ্ঞা, এটার অরিজিন তার মানে এটা কোথা থেকে এসেছে ওখানে কিন্তু দেওয়া আছে। তারপরে হচ্ছে এর হিস্টোরিক্যাল কনটেক্সট কি, হিস্টোরিক্যাল কনটেক্সট কি, কিভাবে এটা জনপ্রিয় হলো, এই যে জসিমউদ্দিনের যে বিষয়টা, এটা একটা মেইন পয়েন্ট, এটা আমরা উল্লেখ করব। এরপর হচ্ছে ম্যাটেরিয়ালস কি, কি দিয়ে তৈরি হয় এবং কোন কোন এলাকায় তৈরি হয়, এটা আমরা একটুখানি লিখবো।
এবং সর্বশেষ যেটা লিখবো যে এর মডার্ন রেলেভেন্স কি, মানে বর্তমানে এই কথাটার গুরুত্ব কতটুকু। তাহলে দেখো অনেক বড় প্যাসেজের কয়টা মেইন পয়েন্ট আসতেছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা এবং এই পাঁচটা। এই পাঁচটা পয়েন্টের আলোকে যদি আমরা পাঁচটা সেন্টেন্স লিখতে পারি ছোট করে, এনাফ, এনাফ। কোন ধরনের তোমার হচ্ছে কি করা যায় যে ডিটেল দেওয়া যাবে না, ঠিক আছে, কোনো ধরনের ডিটেল লাইক স্পেসিফিক কোনো ডেট যদি থাকে যে 1900 এরকম, আমরা যখন লিখবো তখন এরকম না দেওয়ার চেষ্টা করবো যে 1929 সালে এই এই বিষয়গুলোর কারণে হচ্ছে এটা ফেমাস হয়েছে। জাস্ট হচ্ছে মেইন মেইন যে পয়েন্টগুলো আছে এই ওই প্যাসেজে কিন্তু আমরা যখন দেখছি 2-3 স্লাইডে কিন্তু আমরা হচ্ছে নকশিকাঁথা যে প্যাসেজটা আছে সেটা দেখছি, বাট ওইটা যখন আমরা দেখো সামারি করছি জাস্ট এতটুকুই, বুঝছো। এবং তুমি একটু সামারিটা পড়ে দেখো, একবার পড়ো হচ্ছে জাস্ট হচ্ছে মেইন মেইন যে পয়েন্ট আমরা একটু আগে যেটা দেখলাম যে 5টা পয়েন্টের উপরে আমরা আলোচনা করব। তার মানে নকশিকাঁথা সংজ্ঞা দিব প্রথমে, যেটা প্যাসেজ আছে ওটা একটু নিজের মতো করে দেওয়ার ট্রাই করব। তারপরে এটা কোথা থেকে এসেছে, মানে এর অরিজিনটা কোথায়, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে বিষয়টা আছে ওটা বলবো। হিস্টোরিক্যাল কনটেক্সটটা কি, যে কখন এটা জনপ্রিয় হয় এটা বলবো। তারপরে হচ্ছে কোন কোন ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি হয় সেটা বলবো। আমি সর্বশেষ মডার্ন যে রেলেভেন্স আছে সেটা কিন্তু বলবো। তো এই 5টা জিনিস আমরা একত্রে করার পরে প্রথমে সংজ্ঞা দিলাম, ঠিক আছে, সংজ্ঞা দিলাম এতটুকু, এতটুকু একটা সংজ্ঞা দিলাম। এরপর সংজ্ঞা দেওয়ার পরে যে কোথা থেকে অরিজিনেট হয়েছে, বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল। তারপরে কোথা থেকে নামটা আসছে, নকশা থেকে, এতটুকু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তোমার এটা কখন জনপ্রিয় হয় এটা দিলাম। তারপরে হচ্ছে এটা ইনিশিয়ালি ফ্যামিলির জন্য মেড হইতো, পরবর্তীতে এটা হচ্ছে তোমার মানে কমার্শিয়ালি প্রোডাকশন হয়। এবং রিজন দেখো দিছি, ময়মনসিংহ এন্ড রাজশাহী বিকাম নোটেবল ফর, ওখানে কিন্তু আরো আছে, যশোর আছে, তারপরে হচ্ছে তোমার ফরিদপুর আছে, আমরা অতটা দেইনি। নোটেবল কোন দুইটা, ময়মনসিংহ এন্ড রাজশাহী, এটা আমরা দিয়েছি। এবং সর্বশেষ দিচ্ছি যে এটার আধুনিক রেলেভেন্স হচ্ছে কমার্শিয়াল প্রোডাকশন। অরিজিনেট মানে হচ্ছে উৎপত্তি হওয়া, কোথা থেকে উৎপত্তি হয়েছে। তাহলে মোটামুটি হচ্ছে দেখো 4-5 লাইনেই কিন্তু আমরা এটাকে শেষ করে দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, এখনই ব্রেক দিব, 4-5 লাইন মাত্র। বলো মোটামুটি বুঝছো কিনা, আরো বুঝতে পারবা। এই মুখস্থ করবা না সামারি, সামারি কেন মুখস্থ করতে যাবা, প্যাসেজ তো তোমার দেওয়া থাকবে, প্যাসেজের আলোকে লিখবা, তাহলে মুখস্থ কেন করবা তুমি, মুখস্থ করে ব্রেন ড্রেইন কেন করবা। আমরা কখনো মুখস্থ করতে মানে উৎসাহিত করি না, ঠিক আছে। মুখস্থর বিষয় থেকে বাইরে আসতে হবে, নিজে নিজে কিছু লেখার ট্রাই করতে হবে। তোমরা যখন অনেকে তো তোমরা ডিফেন্সে যাবা, অনেকে শখ আছে, বা হচ্ছে অনেকে আরো বড় বড় চাকরি করবা এই শখও আছে। তো নিজের মতো করে কিছু লেখা, কোন একটা বিষয় যখন তোমাকে সামনে দিবে ওটা সম্পর্কে 2-4 লাইন লেখা ইংরেজিতেই, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইটিং স্কিল কিন্তু আমাদের মধ্যে কমে যাচ্ছে। প্লাস হচ্ছে মানে সবচেয়ে যে জিনিসটা আমাদের মধ্যে কমে যাচ্ছে সেটা হলো স্পোকেন ইংলিশ। উই হার্ডলি ক্যান স্পিক, আমরা আসলে উই ক্যান হার্ডলি স্পিক, আমরা খুব কমই কথা বলতে পারি। এবং এই স্পোকেনের যে বিষয়টা এটা কিন্তু আসলে খুব কমই গুরুত্ব দেওয়া হয় তোমাদের। তোমরা আচ্ছা, আমি কোন ডিপার্টমেন্টে পড়ি এটা তোমরা জানো কিনা বলো দেখি, আমি কোন ডিপার্টমেন্টে পড়ি এটা তো আমি বলি নাই, কেউ জানো কিনা বলো, জানো না তাই না। আচ্ছা, ডিইউতে পড়ি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এটা তো তোমরা সবাই জানো। এখন হচ্ছে আমি কোন সাবজেক্টে পড়ি, তোমরা গেস করো তো দেখি কোন সাবজেক্টে পড়ি। আচ্ছা, অনেকে অনেক রকম, কেউ কেউ কেমিস্ট্রি বলতেছে, তারপরে হচ্ছে ইংলিশ বলতেছে, অনেকে ল বলতেছে, আচ্ছা অনেকে অনেক রকম বলতেছে, তোমরা বলো সমস্যা নাই। কমার্স বলতেছে, কমার্স বলে কোনো সাবজেক্ট নাই, সিএসি রে বাবা, আমি সায়েন্স অনেক ভয় পাই ভাই। বাংলা বলতেছে অনেকে, আইবিএ বলতেছে, ইঞ্জিনিয়ারিং বলতেছে, অনেক অনেক গেস করছো, এবার মাফ করো আমি বলে দিচ্ছি, আমি হচ্ছে ইংলিশে পড়ি। যারা যারা ইংলিশ গেস করছো তারা তারা ঠিক বলছো। এখন আমাদের ইংলিশের আমার অনার্স শেষ হয়ে গেছে, বুঝছো। মাস্টার্স হচ্ছে বিশেষায়িত জিনিসে করা হয়। মাস্টার্স 2টা বিষয় করা যায়, একটা হলো ইংলিশ লিটারেচার মানে ইংলিশ সাহিত্য, আর একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বুঝছো। তো আমি কিন্তু আমার মাস্টার্সের জন্য ইএলটি, ঠিক আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, বুঝছো, মানে টিচারদের জন্য বিশেষায়িত একটা হচ্ছে কোর্স বলতে মাস্টার্স 1 বছরের। তো ইএলটি, যাতে করে তোমরা আমার থেকে বেশি বেশি উপকৃত হতে পারো এবং আমি যে জ্ঞান নিব সেটা যাতে তোমাদেরকে দিতে পারি, তো এই জন্যই আমি আসলে ইএলটিটাকে চয়েস করেছি। ওকে, তো আশা করি হচ্ছে আমি যতটুকু জানবো আমাদের প্রফেসরদের কাছ থেকে, তার মধ্যে তোমাদের যতটুকু জানা প্রয়োজন এবং
ল্যাঙ্গুয়েজটাকে যতটা হচ্ছে তোমাদের জন্য ফ্রেন্ডলি করা প্রয়োজন, রাইটিং, স্পোকেন, উই উইল ট্রাই দিস। ঠিক আছে, আমরা সেটা কিন্তু চেষ্টা করব। ইনিশিয়ালি মানে হচ্ছে প্রারম্ভিকভাবে বা প্রথম ভাবে আর কি। ওকে, তো হচ্ছে আমরা মোটামুটি দেখলাম। এখন হচ্ছে আমরা একটা ব্রেক নিব। আমরা যেটা ব্রেক নিই সাধারণত, দেখো আমরা তো হচ্ছে, তোমরা তো এই ক্লাসের পরে সবই ব্রেক থাকবে, তো আমরা একটু কম ব্রেক নিই। এখন আমরা হচ্ছে 10 মিনিট নিই প্লিজ। 10 মিনিট না হলে পরবর্তীতে আসলে পড়াশোনা একটু শেষ করতে অসুবিধা হয়। 10 মিনিট দিব? হ্যাঁ, প্যাসেজ থাকবে, অবশ্যই প্যাসেজ থাকবে। ওকে, ঠিক আছে, 10 মিনিট দিচ্ছি। তাহলে হচ্ছে আমরা 11 মিনিট দিলাম। তোমাদেরকে ভালোবাসি এই জন্য হচ্ছে 1 মিনিট বাড়াই দিলাম। তো ঠিক আছে, 11 মিনিট দিলাম। আমরা 11 মিনিট পরে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট শুরু করব। ওকে, ভালো থাকো।
ওকে, তো চলে আসছি। সবাইকে আবার আসসালামু আলাইকুম। বিরতির পরে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। রাইম ইজ প্রফিকা, আমি চলে এসেছি। আহ তোমরা বিরতিতে কি করো বলো তো? আমি তো বসে থাকি, তোমরা কি করো বিরতিতে? এই যে অভি চলে এসেছি। ওয়ালাইকুম আসসালাম শায়ান, ওয়েলকাম মাহাতির। ডিনার করো? এত তাড়াতাড়ি কেমনে ডিনার করো? নাস্তা করো তাই তো? ওকে, ভেরি গুড। অনেকে লিখতেছে যে আগের পড়া দেখে, এটাই ভালো, এটাই উচিত, বুঝছো? 2 ঘন্টা সময় নিয়ে থাকতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। যাই হোক, তোমাদের মনে আছে তো আমরা ওই যে পড়ছিলাম, প্রপার নাউন এবং কমন নাউন পড়ছিলাম, মনে আছে না? আমি আমি ধরে নিচ্ছি তোমাদের মনে আছে। তোমাদের মন অনেক শার্প, বুঝছো? তো মনে আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে আমি 2টা কুইজ আনছি। দেখি তোমরা আগে কুইজের উত্তর করবা, ঠিক আছে? কুইজের উত্তর করার পরে দেন আমরা কমন নাউন আর কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউনটা পড়বো, বুঝছো? তো ঠিক আছে, দেখো এটার উত্তর কি হবে। সবাই দেখো, সবাই কিন্তু ঠিকঠাক উত্তর দিবা। এটার উপর নির্ভর করবে কিন্তু তুমি প্রিভিয়াস ক্লাস ঠিকঠাক বুঝছো কিনা, অ্যাক্টিভ ছিলা কিনা। আমি কিন্তু বুঝতে পারবো এটা দেখে। জসিমউদ্দিন কোন নাউন সেটা জিজ্ঞেস করেছে, মানে প্রপার নাউন কোনটা আর কি। ধুর, মুখ ফসকে সবকিছু বলে দিলাম। আর বেশিক্ষণ রাখবো না কিন্তু, সবাই তাড়াতাড়ি উত্তর দাও। অধিকাংশ উত্তর দিয়ে ফেলেছো অলরেডি। নকশিকাঁথা প্রপার নাউন হবে? না, প্রপার নাউন না। দেখো, যদি বলি শুধু কাঁথা তাইলে এটা কমন নাউন, কিন্তু নকশি কাঁথা এটা প্রপার নাউন। আচ্ছা, তো দেখো, বলছে যে প্রপার নাউন কোনটা, নিচের কোনটি প্রপার নাউন, এটা জিজ্ঞেস করেছে তোমার কাছে। তো প্রপার নাউন মানে আমরা জানি যে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে আহ মানে একজন একটা নির্দিষ্ট নাম, তাই না? তাহলে কিন্তু জসিমউদ্দিন একটা ব্যক্তির নির্দিষ্ট নাম, এটা তো ভার্ব, এটা হবে না। কাঁথা, কাঁথা তো একটা না, যে জিনিস একটা ওইটা প্রপার নাউন হয়। তো এটা তো কোনোভাবে তাহলে তোমার হচ্ছে প্রপার নাউন হবে না। পোয়েম কি একটা হয়? শুধু কি একজন পোয়েম লিখছে? অজস্র পোয়েম আছে। যে জিনিস একটা হয় ওইটা প্রপার নাউন হয়, আর যে জিনিস একের অধিক হয় ওইটা কমন নাউন হয়, বুঝছো? তাহলে উত্তর কিন্তু জসিমউদ্দিন হবে। তাহলে লেটার বোর্ড দেখি। আচ্ছা, আহনাফ, নায়েমা, তারপরে হচ্ছে ইউশিরা, নির্জন, তারপরে শান্তা, অহনা, জারিফ, সূর্য, নুসাইবা এবং সাজিব। অভিনন্দন সবাইকে। আচ্ছা, ফার্স্ট স্পিঙ্গার আমরা দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক উত্তর করেছো। আচ্ছা, প্রপার নাউন তো পড়ছি না, আমরা প্রপার নাউন বুঝছি কিনা সেটা দেখানোর জন্য 2টা কুইজ নিয়ে আসছি, জাস্ট এতটুকুই। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এটার উত্তর দাও, কমন নাউন কোনটা নিচের, সবাই বলে ফেলো। সবাই ঠিকঠাক উত্তর দাও, এটা কিন্তু ভুল হওয়ার কথা না। কমন নাউন মানে হচ্ছে একের অধিক যেগুলো হবে, এটাই হলো কমন নাউন। সফলতার হার আগের চেয়ে আমরা এখানে বেশি দেখতে পাচ্ছি। না না, লিখিত তো যোগ হবে না অর্থে। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। দেখো, এর মধ্যে একটা নাউনই শুধু একের অধিক হয়, সেটা হলো টিচার, ঠিক আছে? মানে কমন নাউন মানে সেটা একের অধিক হয়, অনেকগুলো হয়। টিচার তো আর একজন হয় না। ঢাকা তো একটা নির্দিষ্ট সিটির নাম, এটা হবে না। অ্যামাজন একটা নির্দিষ্ট কোম্পানির নাম, জসিমউদ্দিন তো আগেই পড়ছি। তাহলে উত্তর হবে কিন্তু টিচার, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিডার বোর্ড দেখে আসি চলো। সুবিহা আছে, নাফিজ আছে, সব নতুন নতুন লিডার বোর্ড আসতেছে, খুবই ভালো। এরপর হচ্ছে প্রান্তা আছে, অর্ঘ আছে, তারপর হচ্ছে নাবিহা অনেকবার এসেছে, রাদিয়ান আছে, এই প্রিয়ন্তি, তুমি তোমার নাম ঠিক করো না এখনো। অর্ঘ আছে, কাজী, তাফসিয়া আছে, তাসফিয়া আছে। অভিনন্দন সবাইকে, এবং যারা ইনবক্সে দিয়েছো তাদের সবাইকে অভিনন্দন। এবং ফার্স্ট স্পিঙ্গারে শুধু প্রত্যাশা ভুল উত্তর করেছে, আর বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছে। ওকে, ফাইন। তো আশা করি বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা কালেকটিভ নাউনে চলে যাব। দেখো, কালেকটিভ নাউনটা হচ্ছে, কালেকটিভ মানে কি বলতো?
তোমরা জানো কালেকটিভ মানে কি? কালেকটিভ মানে কি? কালেকটিভের বাংলা অর্থ কি বলো তো? ভেরি গুড। কিভাবে বলবো বলো রামিসা? তুমি 74 জনের পরে উত্তর দিয়েছো, এই জন্য সমষ্টি, তাই না? আহনাব বলেছে সমষ্টি, তারপরে তানিশা, শান্তা, ভেরি গুড, তারপরে জ্যোতি, স্নাত, জামিয়া। হবে, দ্রুতই শুরু হবে, জানানো হবে তোমাদেরকে। ওকে, ভেরি গুড। তাহলে কালেকটিভ মানে হচ্ছে সমষ্টি। আচ্ছা, তার মানে এই কালেকটিভ নাউনে এসে আমরা একটা জিনিস অন্তত বুঝতে পারতেছি যে কিছু নাউন সমষ্টিগতভাবে একটা দল বা একটা এন্টিটি গঠন করবে, বুঝছো? তাহলে কিছু নাউন যখন সমষ্টিগত বা একতাবদ্ধ হয়ে একটা নাউন গঠন করবে, ওটাকে আমরা কি নাউন বলবো? কালেকটিভ নাউন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে আসলে কোন নাউন গুলো একতাবদ্ধ হয়ে তোমার কালেকটিভ নাউন গঠন করবে? এটা কি প্রপার নাউন একতাবদ্ধ হবে নাকি কমন নাউন একতাবদ্ধ হবে? বলো তো দেখি। প্রপার নাউন কি একতাবদ্ধ হয়ে কালেকটিভ নাউন গঠন করবে নাকি কমন নাউন একতাবদ্ধ হয়ে কালেকটিভ নাউন গঠন করবে? ভেরি গুড, সবাই ঠিক বলেছ, সবাই ঠিক বলেছ। তাইলে আমরা বলতে পারি যে এভাবে লিখি এখানে, কমন নাউনের সমষ্টি, কমন নাউন এর সমষ্টি হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন, সমান সমান কালেকটিভ নাউন। এটা তাই না? তাহলে কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। মনে রাখবা যে কালেকটিভ নাউন এমন একটা জিনিস, সেটা আসলে একটাই গঠন হয় না, মানে অনেকজন মিলে একটা জিনিস গঠন হয়। ফর এক্সাম্পল, আচ্ছা তোমাদের দেখো একটা হায়ারার্কি দেখাই খুব সুন্দর, কিভাবে প্রপার, কমন এবং কালেকটিভ গঠন হয়। ধরো তামিম, তারপরে হচ্ছে মুস্তাফিজুর। আচ্ছা, এই এই যে নামগুলা, এগুলো কি নাউন বলো তো? তামিম, মুস্তাফিজুর, এটা কি নাউন বলো? এটা কি নাউন? ভালো করে বলো। তামিম, মুস্তাফিজুর, এটা কি নাউন বলো দেখি, এটা কি নাউন? এটা যেহেতু নির্দিষ্ট নাম, হ্যাঁ সবাই, ভেরি গুড। এটা যেহেতু নির্দিষ্ট নাম, আর নির্দিষ্ট নাম হওয়া মানে সেটা কি নাউন হবে? অফকোর্স প্রপার নাউন হবে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রপার নাউন, এটা হলো প্রপার। ওকে ফাইন, ভালো কথা। এইবার দেখো, এই তামিম এবং মুস্তাফিজুরের মধ্যে কি এমন কমন নাম আছে যে নামে দুজনকে ডাকা যায়? বলো, কি এমন কমন নাম আছে যে নামে দুজনকে ডাকা যায়? বলো দেখি। অর্থাৎ প্রপার নাউনের মধ্যে যে জিনিসটা কমন থাকে ওইটার নাম কিন্তু কমন নাউন। তাহলে এদের দুইজনের মধ্যে কমন নাম কি? আচ্ছা, ভেরি গুড। অনেকে বয় বলতেছো, ওরা বয়ের ঊর্ধ্বে চলে গেছে, বুঝছো? আরো কিছু বলো। ভেরি গুড, এই তো ক্রিকেটার, ক্রিকেটার, ক্রিকেটার। আচ্ছা, ক্রিকেটার, অথবা আমরা বলতে পারি যে এরা হচ্ছে প্লেয়ার, ক্রিকেটার বা প্লেয়ার। ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি যে এই বয়, ক্রিকেটার, প্লেয়ার, এটা কি নাউন? এটা হলো কমন নাউন। দেখছো, একটা একটা নাউন কিন্তু আরেকটা নাউনের সমন্বয়ে গঠন হচ্ছে। এখন সর্বশেষ আমাকে বলো, আমরা যেহেতু একটু আগেই পড়ছি যে অনেকগুলা কমন নাউন সমষ্টিগতভাবে যখন একটা দল গঠন করে, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তাহলে আমাকে এখন বলো তো ভাইয়া, পুরা 11 জন প্লেয়ার বা 11 জন ক্রিকেটার মিলে কি গঠন করে? বলো, 11 জন প্লেয়ার এবং 11 জন ক্রিকেটার মিলে কি গঠন করে? ভেরি গুড, টিম গঠন করে। ভেরি গুড, একটা টিম গঠন করে। তাহলে এই যে টিমটা, এটা কি নাউন হবে? এটা নাউন হবে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। একইভাবে দেখো, আমরা জানি যে তোমরা সবাই হয়তো আমার সাথে একমত হবে বা সবাই এটাই বলবা যে স্টুডেন্ট কোন নাউন? বলো তো, স্টুডেন্ট এটা কোন নাউন? এটা কোন নাউন বলো? স্টুডেন্ট কোন নাউন? স্টুডেন্ট কোন নাউন বলো দেখি? স্টুডেন্ট কোন নাউন? স্টুডেন্ট হচ্ছে কমন নাউন। ভেরি গুড, স্টুডেন্ট হচ্ছে কমন। ওকে ফাইন। আচ্ছা, এখন বলো তো যে 11 জন স্টুডেন্ট মিলে, 11 জন স্টুডেন্ট মিলে কি গঠন করে? বলো, 11 জন স্টুডেন্ট মিলে না, সরি, আর অনেকজন স্টুডেন্ট মিলে গঠন করতে পারে। অনেকজন স্টুডেন্ট মিলে কি গঠন করে বলো তো? ভেরি গুড, ক্লাস বা ব্যাচ, তাই না? ক্লাস বা ব্যাচ গঠন করে। তাহলে এই ক্লাস বা ব্যাচ, এটা কি নাউন হবে বলো তো? এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ। এটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো, আমি যদি তোমাদেরকে বলি সোলজার, SOLGIER, এই সোলজারটা কি নাউন বলো তো? এই সোলজারটা কি নাউন? সৈনিক, বলো কি নাউন? বা আমি যদি বলি অফিসার, অফিসার কি নাউন? অফিসার কি নাউন? অবশ্যই হচ্ছে, যেহেতু এটা একটা করে হয় না, অনেকগুলো হয়,
তাহলে অবশ্যই এটা হচ্ছে কমন নাউন। এবার আমাকে বলো দেখি, অনেকজন অফিসার বা সোলজার মিলে কি গঠন করে? অনেকজন অফিসার বা সোলজার মিলে কি গঠন করে বলো তো? অনেকজন অফিসার বা সোলজার মিলে আর্মি গঠন করে, নেভি গঠন করে, তাই না? এরকম, তাই তো? আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো দেখি কমিটি কোন নাউন? কমিটি বলো দেখি, কমিটি কোন নাউন? বলো কমিটি, COMMITTE। এই কমিটি কোন নাউন বলো? কমিটি কোন নাউন? এই কমিটি কিন্তু কালেকটিভ নাউন না। এই কমিটি কি কালেকটিভ নাউন? দেখি এদের কনফিডেন্স কেমন, দেখবো। কমিটি কি কালেকটিভ নাউন? এই যে আমি যেই বললাম কমিটি কালেকটিভ নাউন না, সে অনেকে বলতেছে কমন নাউন। আসলে কিন্তু কমিটি কালেকটিভ নাউন, ঠিক আছে? কমিটি কি নাউন? কালেকটিভ নাউন। এখন কথা হচ্ছে যেহেতু কালেকটিভ নাউন, তার মানে এর কমন নাউন থাকবেই। তাহলে কমিটির কমন নাউনটা কি বলতো? কমিটির কমন নাউন কি? কাদের সমষ্টিতে কমিটি গঠন হয়, এরাই হচ্ছে কমন নাউন। তাহলে কাদের সমষ্টি? কমিটি কাদের সমষ্টিতে গঠন হয় বলো? মেম্বার, ঠিক আছে? আবার কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বার না, বুঝছো? মেম্বার, মেম্বার, মেম্বার তাহলে কি নাউন হবে? কমন। তাহলে মোটামুটি আই গেস তোমরা ধরতে পারছো যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে বা কিভাবে হায়ারার্কিটা আছে। বুঝছো কিনা বলো? সবাই বুঝছো? বুঝছো কিনা বলো? আরো কুইজ হবে, অফকোর্স কুইজ আছে, এরপরেই কুইজ আসছে, এখনই কুইজ আসতেছে। কেমন বুঝছো এটা তো আমি মুখে তোমাদের করবো না, এখনই হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তোমরা বুঝছো কিনা। আমরা একেবারে ইনস্ট্যান্ট একটা করার পরে একটা কুইজ থাকবে, তো ইনস্ট্যান্ট আমরা দেখতে চাই যে তোমরা বুঝছো কিনা। সবাই আগে প্রশ্নটা দেখো, যদি ক্লাস ঠিকঠাক করো অবশ্যই বুঝতে পারবা, কোনো সমস্যা নেই। সবাই ঠিকঠাক উত্তর দাও, সে ভুল উত্তর দিবা না কিন্তু। আমি একটু আগে না বললাম আমি কোন ডিপার্টমেন্টে, আবার জিজ্ঞেস করতেছি আমি কোন ডিপার্টমেন্টে। ক্যাম্প মানে হচ্ছে যে ক্যাম্প করে না, ওই তাবু টাবু দিয়ে, ওইটাই, ওইটা হচ্ছে ক্যাম্প। সামারি 5 সেন্টেন্সে লেখা ট্রাই করবা। মক মানে বিদ্রুপ করা, শেষ করে দিলাম। তো দেখো, কালেকটিভ নাউন যে আর্মি, এটা তো নতুন করে বলার কিছু নাই, একটু আগে কয়ে দিছি। এই যে দেখো, এখানে লিখছিলাম মনে হয় আর্মি, কই লিখছি? এই যে দেখো, এই যে দেখো এখানে লিখে দিছি আর্মি। তার মানে হচ্ছে সোলজার অফিসারের সমন্বয়ে আর্মি কালেকটিভ নাউন। সো যারা পারছো তারা ক্লাসে অ্যাক্টিভ ছিলা, ভেরি গুড। যারা পারো নাই তারা হচ্ছে আইদার ভুল করে দাগাইছো আর ক্লাসে অ্যাক্টিভ ছিল না। ওকে, তো চলো আমরা হচ্ছে তাহলে লিডার বোর্ড দেখি। দেখো, সুবিহা আছে, সোয়াইব আছে, আবাসা আছে, আরশাদ আছে, হচ্ছে শাহিদ আছে, আসওয়াদ আছে, তলহা আছে, সূর্য আছে, প্রান্তা আছে এবং সিমরিন আছে। অভিনন্দন সবাইকে। ফার্স্ট ফিঙ্গারে শুধু শোভন এবং আহনাব ভুল উত্তর করেছে, বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছে। ওকে, তো এরপরে হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হলো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন বলতে আসলে তোমরা কি বুঝো? তোমাদের আসলে কি বলো এটাকে, মানে প্রিয়র ধারণা কি তোমাদের সামনে? ম্যাটেরিয়াল নাউন যখন আমরা বলি, বা ধরো আমি এখনই বললাম ম্যাটেরিয়াল নাউন জিনিসটা, সো তোমাদের মাথায় কি আসতেছে? তুমি তোমার একটু চারপাশে একটু তাকাও তো। ধরো তুমি একটা রুমের মধ্যে আছো, সো সে রুমে কিছু চেয়ার আছে, কিছু টেবিল আছে, কারো কারো রুমে ফ্যান আছে, ফ্যান সবার রুমে থাকার কথা, কারো কারো রুমে এসি আছে, এরপরে হচ্ছে দেয়াল আছে, সো হচ্ছে তারপরে লাইট আছে, এভরিথিং। সো আসলে সেটা হচ্ছে যে এই যে তুমি চেয়ার টেবিলে বসে আছো বা সোফায় অনেকে বসে আছো, তো ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছো বা মোবাইল দিয়ে ক্লাস করতেছো, কম্পিউটার দিয়ে ক্লাস করতেছো, তো এক্ষেত্রে হচ্ছে আসলে এইগুলা কোন নাউন বলো তো? এগুলা কি ম্যাটেরিয়াল নাউন হবে কিনা? বা তোমরা কি এই জিনিসটা এমনই বুঝো যে ম্যাটেরিয়াল মানে পদার্থ, সো কোনো কিছু একটু শক্ত টক্ত হইলেই জিনিসটা ম্যাটেরিয়াল নাউন হবে? জিনিসটা এমন কিনা বলো তো? জিনিসটা কি এমন? দেখো, প্রথম কথা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হইতে গেলে সবার আগে যেটা লাগবে সেটা হলো এটা গণনা করা যায় না, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন কি করা যাবে না? গণনা করা যায় না।
তবে হ্যাঁ, পরিমাপ করা সম্ভব। ঠিক আছে, পরিমাপ করতে পারো। পরিমাপ মানে হচ্ছে তুমি ওজন দিয়ে মাপতে পারো, বা তুমি হচ্ছে আদার্স যে পরিমাপের যে এককগুলো আছে, লিটার, পাউন্ড, এগুলো তুমি ইউজ করতে পারো, বাট ইউ ক্যানট কাউন্ট। এটা গণনা করতে পারবে না তুমি। ঠিক আছে, এটা গণনা করা পসিবল না। তো আসলে দেখো, তুমি যদি মনে করো যে চেয়ার টেবিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, হয়তো অনেকে মনে করো, এটা কিন্তু একটা ভুল, বুঝছো? চেয়ার টেবিল কিন্তু ম্যাটেরিয়াল নাউন না। কেন? কেন চেয়ার টেবিল তো গণনা করা যায়, চেয়ার টেবিল কি একটা জিনিস না। তোমাদের একটা ছোট্ট জিনিস শিখাই দিই, বলো তো, যে জিনিস গণনা করা যায় ওই 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 নাউনটাকে কি বলে? বলো তো, যে জিনিস গণনা করা যায় ওই নাউনটাকে কি বলে? বলো। কাউন্টেবল নাউন তো ঠিক আছে, কাউন্টেবল নাউন তো ঠিক আছে। আমি তোমাদেরকে একটু আগে শিখালাম না, যখন প্রপার কমন কালেকটিভ শিখাইতেছিলাম, যে পৃথিবীতে একমাত্র গণনাযোগ্য নাউন কোনটা? প্রপার কমন কালেকটিভ এই তিনটার মধ্যে কোনটা পৃথিবীতে একমাত্র গণনাযোগ্য নাউন? এই তিনটার মধ্যে কোনটা পৃথিবীতে একমাত্র গণনাযোগ্য নাউন? বলো, বলো দেখি। এই সবাই প্রপার লিখতেছে কেন? প্রপার নাউন কি গণনা করা যায় নাকি? একজন যে জিনিস একটা থাকে ওই জিনিস গুনবা কেন তুমি? যে জিনিস একটাই, প্রপার নাউন মানে ইউনিক। তো যে জিনিস একটাই থাকে ওই জিনিসটা গুনার প্রয়োজন হয় না, যে জিনিস অনেক থাকে সেটাই না তোমার গুনার প্রয়োজন হয়। মাথায় রাখবা সারা জীবনের জন্য, একমাত্র গণনাযোগ্য নাউন, একমাত্র গণনাযোগ্য নাউন হলো কমন নাউন। ঠিক আছে, আর্টিকেল করার সময় কিন্তু লাগবে। একমাত্র গণনাযোগ্য নাউন হচ্ছে কমন নাউন, এটা সারা জীবন মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে যা কিছু তোমার চারপাশে গণনা করা যায় সবই কমন নাউন। ঠিক আছে, তুমি ল্যাপটপ বলো, মোবাইল বলো, কম্পিউটার বলো, তুমি পেন দিয়ে লিখতেছো, এটাও তোমার হচ্ছে কমন নাউন। তুমি যে লাইটের আলোয় বসে বসে পড়তেছো, এটাও একটা কমন নাউন। ঠিক আছে, এই যে আমি স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছি, স্মার্ট বোর্ডও একটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এভরিথিং যা কিছু গণনা করা যায়, যা কিছু একের অধিক আছে, সবই কি হবে? কমন নাউন হবে। এখন একটা জিনিস মনে রাখবা, কমন নাউন তৈরিতে যে উপাদানটা ব্যবহার করা হয়, কমন নাউন তৈরিতে যে উপাদানটা ব্যবহার করা হয়, দেখো এইখানে আমরা লিখছি যেটা, সেটা হচ্ছে, এখানে লিখছি মনে হয়, কমন নাউন তৈরিতে, এই যে ম্যাটেরিয়াল নাউন কোনো না কোনো জিনিস তৈরির কাঁচামাল, এবং ওই কাঁচামাল যেটা দিয়ে তৈরি হয় সেটি কমন নাউন। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ম্যাটেরিয়াল মানে হচ্ছে ওইটা একটা র ম্যাটেরিয়াল। যেমন আমরা জানি কোনো একটা জিনিস তৈরি করতে গেলে একটা ম্যাটেরিয়াল লাগে, একটা কাঁচামাল লাগে, না হলে কিন্তু জিনিসটা তৈরি হয় না। ফর এক্সাম্পল, তুমি যে পেনে লিখতেছো, কলমে লিখতেছো, ওই কলম কি এমনি এমনি তৈরি হয়েছে, নাকি ওইটা তৈরির জন্য কোনো একটা ম্যাটেরিয়াল লাগছে? অবশ্যই লাগছে। একইভাবে তুমি যে ধরো, সে ফর এক্সাম্পল তুমি চেয়ারে বসে আছো, ওই চেয়ারটা কি এমনিতেই তৈরি হয়েছে, নাকি কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে? অফকোর্স কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। তাহলে চেয়ার কমন নাউন। এইবার আসো, কমন নাউন তৈরিতে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হবে ওইটা হলো তোমার ম্যাটেরিয়াল নাউন। তাহলে চেয়ার কি দিয়ে তৈরি হতে পারে? চেয়ার উড দিয়ে তৈরি হতে পারে, রাইট? আয়রন দিয়ে তৈরি হতে পারে, তাই না? এই পেন কি দিয়ে তৈরি হয় বলো তো? প্লাস্টিক, প্লাস্টিক দিয়ে তৈরি হয়। বিল্ডিং, বিল্ডিং কি একটা দুনিয়াতে না, অনেকগুলা বিল্ডিং, তাহলে অনেকগুলা মানে কমন নাউন। তাহলে বিল্ডিং কি দিয়ে তৈরি হয়? সিমেন্ট। তারপর হচ্ছে তোমার ব্রিক, এগুলো কিন্তু সব কি নাউন বলো তো? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, নদী, নদী, রিভার কোন নাউন? রিভার কোন নাউন বলো তো? রিভার কি একটা না অনেকগুলা? তাহলে রিভার হচ্ছে কমন নাউন। এই নদী কি দিয়ে তৈরি হয়? পন্ড, পুকুর, পুকুর কি দিয়ে তৈরি হয়? ওয়াটার দিয়ে তৈরি হয়, ওয়াটার, ওয়াটার। তাহলে এইগুলো সবই কিন্তু কি নাউন বলো তো? ম্যাটেরিয়াল নাউন। বুঝছো কিনা জিনিসটা? বলো, বুঝছো কিনা? এই ব্রিক মানে ইট, ব্রিক মানে ইট। আমি যদি বলি, এই যে এইখানে আছে দেখো, এখানে বললাম যে চেয়ার ইজ মেড ফ্রম উড, চেয়ার ইজ মেড ফ্রম উড, তাইলে হচ্ছে এখানে একটা মেইন জিনিস, এ হলো চেয়ার, এটা হলো কমন নাউন। চেয়ার তো দুনিয়াতে একটা না, কমন নাউন। ঠিক আছে, এইবার দেখো উড, এই কমন নাউন যেটা দিয়ে তৈরি হয়েছে উড, এটা কি নাউন হবে? ম্যাটেরিয়াল। আমি যদি বলি দ্য রিং, তোমরা এটা আমাকে উত্তর দাও, ইজ মেড অফ গোল্ড, বলো, এইখানে আমাকে বলো দেখি, এইটা কি নাউন আর এইটা কি নাউন? বলো, রিং কি নাউন? রিং, রিং, রিং কি নাউন? আসতেছি, গুনা না গুনার বিষয়ে আসতেছি, দাঁড়াও। রিং কমন নাউন। রিং তো আর একটা হয় না, তোমার হাতে রিং থাকতে পারে, আরেকজনের হাতে রিং থাকতে পারে, তাহলে এটা কমন নাউন, এটা কমন নাউন।
আর কমন নাউন তৈরিতে যে জিনিসটা ব্যবহার করা হয় গোল্ড, তাহলে এটা কি হবে বলো? ম্যাটেরিয়াল নাউন। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা কিন্তু গণনা করা যায় না। এই বলো সল্ট, এটা কোন নাউন? সল্ট কোন নাউন বলো দেখি, সল্ট কোন নাউন? ওটা তো আমি বোঝানোর জন্য দিছি, ওটা বড় হাতের অক্ষরে হবে না। ম্যাটেরিয়াল নাউন, তাই না? এটা তো গণনা করা যায় না, এটা পরিমাপ করতে হয়। তাহলে এটা কি নাউন হবে? ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। আগে বুঝতে পারছো? ওকে, তা এখন হচ্ছে আমরা বেসিক্যালি বুঝছো কিনা সেটা দেখার জন্য আমাদের একটা কুইজ আছে। তো সবাই হচ্ছে কুইজটা পড়ে কুইজের উত্তর দাও যে নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন। সবাই, কারোর জন্য ভুল না হয়। এই সবারটা তো দেখি রহমান। ঠিক আছে, ঠিক বলেছো। সবার মেসেজ আমি পড়তেছি, হয়তো সবার নাম বলতে পারতেছি না, অনেক স্টুডেন্ট তো সবার নাম আসলে বলা যায় না, কিন্তু সবার মেসেজ, দরকারি মেসেজ বা তোমরা যে উত্তর দিচ্ছ আমি দেখতেছি, ভুলে দেওয়া যাবে না রামিসা। দেখা যাক রাইট হয়েছে কিনা, বোঝা যাবে। এই তোমাদের এলাকা এখন কেমন ঠান্ডা বলো তো? ঠান্ডা কি কমছে না বাড়ছে? বাড়ছে, অনেকে লিখতেছে বাড়ছে, অনেকে কমছে। উত্তরবঙ্গে তো কমে না, খালি বাড়ে। ওকে, তাহলে শেষ করে দিচ্ছি, তোমরা আমাকে একটু লিখে দিন। দেখো, দ্য নেকলেস ওয়াজ মেড অফ গোল্ড, তাহলে এখানে নেকলেস নিঃসন্দেহে হচ্ছে কমন নাউন, এবং কমন নাউন যেটা দিয়ে তৈরি হয়েছে গোল্ড, আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে উত্তর হবে কি? সি উত্তর হবে, যেটা তোমরা ভেরি গুড 89% ঠিকঠাক উত্তর দিয়েছো। তো চলো আমরা দেখি লিডার বোর্ডে কারা আছে। মিমি আছে, নাইমুল আছে, আয়ান আছে, সাদাত, আরশাদ, প্রিয়ন্তি আছে, মিনহাজ আছে, অর্পা আছে, মারুফ আছে, শায়ান আছে। অভিনন্দন তোমাদের সবাইকে। ওকে, এরপর ফার্স্ট স্পিকার আমি দেখতে পাচ্ছি সবাই ঠিকঠাক উত্তর করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো দেখো আমাদের আরেকটা ছোট্ট সাব টপিক আছে, সেটা হচ্ছে আমরা তো নাউনকে 5 ভাগে ভাগ করলাম। তার মানে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিসটা তোমরা প্রথমেই শিখেছিলা, যে যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওই 5 ভাগের বাইরে একটা জিনিস গণনা করা যায় কি যায় না, এর উপর ভিত্তি করে আমরা নাউনকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো কাউন্টেবল নাউন, একটা হলো আনকাউন্টেবল নাউন। একটা হলো কাউন্টেবল আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, তো দেখো আনকাউন্টেবল নাউন তো গণনা করা যায়, মানে কাউন্টেবল নাউন গণনা করা যায়, ভালো কথা। যেমন এর আগে আর্টিকেল বসে আমরা গণনা করতে পারি, যেমন অ্যান অ্যাপল, এ স্কুল, তারপর হচ্ছে 1 পিকচার, 2 পিকচার্স, এরকম বলতে পারি। বাট আনকাউন্টেবল নাউন যেটা, সেটা গণনা করা যায় না বলে এর আগে কিন্তু কোনো ধরনের আর্টিকেল ব্যবহার করা যায় না। আমরা জানি আর্টিকেলটা গোনার জন্য ব্যবহার করা হয় বেসিক্যালি, যেমন যেগুলো ইনডিফিনিট আর্টিকেল আছে, এ অ্যান, এটা কিন্তু একটি, এ মানে একটি, আর ভাওয়েলের আগে এন, এটা গোনার জন্য আমরা ব্যবহার করি। সো যেহেতু এটা গোনা যায় না, এই জন্য এর আগে কিন্তু কোনো প্রকার আর্টিকেল ব্যবহারের প্রয়োজন হয় না, যেগুলো আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এবার দেখো যেটা কাউন্টেবল সেটা সিঙ্গুলার ভার্বও নিতে পারে, আবার প্লুরাল ভার্বও নিতে পারে। ফর এক্সাম্পল দেখো দ্য বুক, এটা সিঙ্গুলার ইজ হয়, কিন্তু দ্য বুকস এটা আবার প্লুরাল কি হবে? আর হবে। ঠিক আছে, সো সিঙ্গুলার ভার্বও নিতে পারে, প্লুরাল ভার্বও নিতে পারে, যেহেতু নাউনটা সিঙ্গুলারও হইতে পারে, প্লুরালও হইতে পারে। বাট আনকাউন্টেবল নাউন সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, যেহেতু এটা গণনা করা যায় না, আর যেটা গণনা করা যায় না ওটা একটা থাকে, আর একটা জিনিস থাকা মানে ওটা সিঙ্গুলার। ঠিক আছে, এখন আসো, তোমরা অনেকে বলতেছো, যেমন ইনবক্সে আমাকে অনেক সময় ধরে একজন খোঁচা দিচ্ছে, সেটা হচ্ছে যে ব্রিক, এটা তো হচ্ছে গোনা যায়, কিন্তু মানে এটা কেন আনকাউন্টেবল নাউন? ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা আমি বলে নিই, সেটা হলো দেখো ইংলিশ কিন্তু আমাদের মানে দেশের ল্যাঙ্গুয়েজ না, বা আমাদের কালচারের সাথে এর কোনো সম্পর্ক নাই, নো রিলেশন উইথ আওয়ার কালচার। আমরা বাঙালি, আমাদের মানে কালচারের সাথে সম্পর্ক হলো বাংলা ভাষার,
এবং বাংলা ভাষার গ্রামার আমরা আমাদের কালচারের সাথে মিল রেখে তৈরি করছি। তুমি তোমার দেশে ব্রিক গুনতে পারো, বাট ইংল্যান্ডে যারা আছে, যাদের ভাষা ইংলিশ, যারা অরিজিনাল ব্রিটিশ, যারা ইন্ডিজিনাস, তারা মানে যারা নেটিভ, ওরা ইট গণনা করে না, ওরা পরিমাপ করে কেনে। ঠিক আছে, আমরা গরিব, আমরা একটা দুইটা ইট কিনতে পারি বা 1000 ইট কিনতে পারি, কিন্তু ওরা যখন ইট কিনে তখন ওদের ইট গণনার একটা মানে ইট পরিমাপ করার একটা জিনিস আছে, ওই পরিমাপের জিনিস দিয়ে তারা ইট কেনে। ঠিক আছে, তোমরা তো শুধু তো ব্রিক দেখে অবাক হইছো, আরো অনেক বাংলায় তুমি এমন অনেক নাউন আছে যেটাকে তুমি কাউন্ট করো, গণনা করো, বাট ইংলিশে ওরা বলছে এটা আনকাউন্টেবল নাউন। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো হতভম্ব হয়ে যাবা। যেমন দেখো, ব্রেড মানে কি বলো তো? এই ব্রেড মানে কি বলো? ব্রেড মানে কি? এই ব্রেড মানে কি? রুটি। এই দোকানে গেলেই তো বলি মামা 2টা রুটি দেন, 3টা রুটি দেন, 5টা রুটি দেন, বাট ওরা বলছে ব্রেড আনকাউন্টেবল নাউন। এটা মানা যায়? ওরা কি বলছে? আনকাউন্টেবল, এটা গণনা করা যাবে না। তুমি যদি বলো যে গিভ মি এ ব্রেড, তাহলে এটা ভুল সেন্টেন্স। গিভ মি এ ব্রেড এটা একটা ভুল সেন্টেন্স, বিকজ অফ আনকাউন্টেবল নাউন। ওর আগে তুমি আর্টিকেল ব্যবহার করতে পারবা না। ঠিক আছে, এই জন্য এটা ভুল সেন্টেন্স। ইভেন মানি, টাকা গুনতে গুনতে আমাদের হাত কালো হয়ে গেছে, বুঝছো? আমারটা কোনো সাদা আছে, কেননা কম টাকা, বুঝছো? তো তোমাদের যারা হাত টাকা গুনতে গুনতে কালো হয়ে গেছে, মানে আমরা তো টাকা গুনি, বুঝছো? তো কিন্তু ইংল্যান্ডের ওরা বলছে যে মানি কি নাউন বলো তো? আনকাউন্টেবল নাউন। মানি ওরা গনে না, ওরা হচ্ছে বস্তা বস্তা টাকা হিসাব করে, বুঝছো? বড় লোক মানুষ তো। এটাও কি নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। ইভেন দেখো ফার্নিচার, ফার্নিচার আমরা বলি না যে আমাদের বাড়িতে 2টা ফার্নিচার আছে, 3টা ফার্নিচার আছে, বাট ফার্নিচার কিন্তু ইংলিশে কি নাউন? আনকাউন্টেবল। আনকাউন্টেবল। হে, আরেকটা মজার জিনিস কি জানো? সোপ। এই সোপ মানে কি? সবাই জানো, সোপ মানে হচ্ছে সাবান, তাই তো? সোপ মানে হচ্ছে সাবান। তো ইংল্যান্ডে সোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওরা সোপ গোনে না। আমরা তো দোকানে যে বলি যে ভাই একটা সাবান দেন, 2টা সাবান দেন, কিন্তু ওরা ইংল্যান্ডে এটা গুনে না, ওরা এটা পরিমাপ করে। ঠিক আছে, তো সবচেয়ে ভালো বা সবচেয়ে হচ্ছে বেটার হলো যে আমরা প্রশ্ন করব না যে কেন এটা কাউন্টেবল, কেন এটা আনকাউন্টেবল, বরং যেহেতু এটা ইংল্যান্ডের ল্যাঙ্গুয়েজ, সো ওরা যেটা ওদের স্কলার যেটা ভালো মনে করছে সেটাই দিছে, এখানে আমাদের কিছু করার নাই। এটা হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজের সাথে ক্লাশ করতে পারে যে আমরা একটা জিনিস গুনি, ওরা কেন গুনে না, ওরা কি মনে করে নিজেদেরকে। বাট আমরা যাই বলি না কেন, আমরা ওদেরকে গালি দিই আর যাই দিই না কেন, ওদের কিন্তু কিছু যায় আসে না। ল্যাঙ্গুয়েজ যেভাবে চলতেছে এভাবেই চলবে। সো আমরা যখন বাংলা পড়বো বাংলার মতো করে পড়বো, যখন ইংলিশ পড়বো যখন ইংলিশের মতো করে পড়বো, যখন কেমিস্ট্রি পড়বো তখন কেমিস্ট্রির যে বিজ্ঞান আছে সেটা কেমিস্ট্রির কাছে দিব, আবার ফিজিক্সে এসে যদি ওটা উল্টো হয়ে যায় ফিজিক্সের মতো করে পড়বো। ঠিক আছে, নিয়ম হচ্ছে এরকম, বুঝতে পেরেছো? এটা নিয়ে কোনো প্যারা খেও না, আস্তে আস্তে ইনশাল্লাহ আরো অনেক কিছু জানতে পারবা। ওকে, তো হচ্ছে এখানে আমাদের একটা আছে, কুইজ আছে। এই কুইজ দেখো, কুইজের পরে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, সাউন্ড অ্যাবস্ট্রাক্ট, বাট সাউন্ডের ক্ষেত্রে আবার অনেক বিষয় আছে, সরাসরি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না এখানে। ওইটা গুগল তো ভুল লিখছে, গুগল ক্যান নট বি আওয়ার রেফারেন্স। সাউন্ড কাউন্টেবল নাউন, এখন সাউন্ডকে গণনা করা যায়, ভয়েসকে গণনা করা যায়, এটা কমন নাউন। নাউন ফ্রেজকে এটা আমরা জানবো আস্তে আস্তে, তোমরা আগে এটা উত্তর দাও। সব কিছু জানবো ইনশাল্লাহ। এই সবার কমেন্ট তো পড়ছি, কার কমেন্ট পড়ছি না? সবার কমেন্ট তো পড়তেছি। আসবে আসবে, ফাস্টেস্ট ফিঙ্গারে আসবে, একটুখানি দাঁড়াও। এখনো কি আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে নাকি? কয়েকটা হয়েছে মাত্র। প্রত্যেকদিন এরকম করে করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে? মানে হাতের ব্যায়াম করবা, দেখবা যে এসে গেছে ফাস্টেস্ট ফিঙ্গার। সুটকেস, সুটকেস হচ্ছে তোমার হচ্ছে ইংল্যান্ডে ওরা হচ্ছে এটাকে আনকাউন্টেবল নাউন বলে। ইভেন ব্যাগেজ যেটা, ঠিক আছে, লাগেজ, ব্যাগেজ, এটাকে ওরা ইংল্যান্ডে আনকাউন্টেবল নাউন বলে। মিউজিক তো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ মজা আছে, বুঝছো, ভার্সাটাইল।
মিল্ক ম্যাটেরিয়াল নাউন, রাইট, মিল্ক ম্যাটেরিয়াল নাউন। তো দেখো হুইচ সেন্টেন্স কন্টেইনস আনকাউন্টেবল নাউন, এখানে আনকাউন্টেবল নাউন এই যে সুগার এটাই আছে, আর কোথাও নাই। সো সবগুলাই কাউন্টেবল নাউন আছে, শুধু হচ্ছে সুগার এটা আছে। তো ভেরি গুড যে তোমরা 81% হচ্ছে এটা উত্তর করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো এটা। তো দেখি ওরা হচ্ছে ওদের গ্রামার বা ওদের যে ডিকশনারি আছে ওখানে দিয়েছে, এটা হলো প্রুফ, অক্সফোর্ড ডিকশনারি। তো দেখো কারা আছে, মিমি আছে, সোয়াইব আছে, রাদিয়ান আছে, নেহাল আছে, তোকি আছে, সূর্য আছে, লাবিব আছে, পৃথিবী আছে, আকাশ নাই কেন, পৃথিবী আছে, তা মিনহাজ আছে এবং তলহা আছে। সবাইকে অভিনন্দন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবং ফার্স্ট স্পিঙ্কারে আমি দেখতে পাচ্ছি শুধু অর্ক দীপ্ত পাল ভুল উত্তর করেছো, আর বাকি সবাই ঠিকঠাক উত্তর করেছো। ওকে, তো সবাইকে অভিনন্দন, সবাই যারা যারা হচ্ছে আলাদা করে ইনবক্সে আমাকে জানিয়েছো তোমাদেরকেও অভিনন্দন। তোমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সটে ভালো করতে পারবা। তো যাই হোক আমরা ক্লাসে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সপ্তাহের মতো আমাদের ক্লাস শেষ, নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা আবার হচ্ছে দেখা করব। এবং তোমরা চেষ্টা করবা যে যে হোমওয়ার্ক দিয়েছি সাথে এই হোমওয়ার্কটা হচ্ছে বাসায় করে রাখার জন্য আমরা হচ্ছে ট্রাই করব বলতে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এগুলো দিয়ে দিব, একটু মিলায় মানে বলে দিবা যে হচ্ছে আসলে কিভাবে মানে তোমাদের কয়টা হয়েছে, বুঝছো। তো আজ আর নয়, নো মোর টুডে, লাভ টু ইউ, যেটা দিয়ে আমরা লেটার শুরু শেষ করি, ওটা দিয়ে আমরা ক্লাস শেষ করতেছি। চিন্ময় কমেন্ট পড়তেছি সবারটা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।